হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তানহা রাজের পেছনে এসে কখন দাঁড়িয়েছে রাস্তা বুঝতেই পারেনি। তানহা রাজের দিকে অনেক রাগে তাকিয়ে আছে রাজের শার্টের কলার ধরে। তখন তানহা রেগে গিয়ে রাজকে বলল, কি রে, তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা কথা বলে বোকা বানানোর? সাহস সেটা তো আমার জন্ম থেকেই আছে। আর আপনাকে কখন মিথ্যা কথা বললাম? কি মিথ্যা কথা বললি তাই না? তুই না বিকেল টাইমে বললি আবিরের দাদু অসুস্থ, বাঁচবে কিনা জানি না, তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেন। আর এখন দেখতেছি তোর আড্ডা দিতেছিস। না, ইয়ে মানে আবির এর দাদু তো এখন সুস্থ হয়ে গেছে, তাই এখানে আসলাম আড্ডা দিতে। রাজের কথা শুনে রেগে যায় তানহা। সাথে সাথে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাজকে। তখন তানহা রেগে বলে, একে তো মিথ্যা কথা বলেছিস আর এখনো বলে যাস সরি, এবারের মতো মাফ করে দেন। মিথ্যা কথা বলে আবির আর ফাহিমকে ছাড়িয়েছিস, এটা মেনে নিলাম বা মাফ করে দিলাম, কিন্তু তুই আবার কোন সাহসে মুখে সিগারেট নিয়েছিস? সিগারেট না খেলে আমার ভালো লাগে না। রাজের কথা শুনে তানহা মাটিতে পড়ে থাকা সিগারেটটা হাতে তুলে নিয়ে রাজের মুখের সামনে তুলে ধরে বলে, কেন রে, এই সিগারেটের মধ্যে এমন কি আছে তা খেতেই হবে? এটা না খেলে হবে না? যে খায় সেই বোঝে এর মধ্যে কি আছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমাকে কি পাগল পাইছিস? এটা মুখে দিব? ওয়াক থু, কি গন্ধ! এটা গন্ধ হলেও এর ধোঁয়াটা অনেক ভালো, একবার খেয়ে দেখেন, মজা পাবেন। এটা খাবো আমি? এমনিতেই তো আমার বমি আসতেছে। সব দ্বিধা ভেঙে একবার একটা টান দিয়ে দেখেন, অনেক মানসিক শান্তি পাবেন। আমার মানসিক শান্তির প্রয়োজন নেই। আপনি শুধু একটা টান দেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তো আমাকে দুইটা থাপ্পড় মেরে দেবেন, সাথে আমি সিগারেট খাওয়া অফ করে দিব আজ থেকে। শিওর তো? আমি একটা টান দিলেই তুই সিগারেট খাওয়া অফ করবি? 100%। যদিও এর গন্ধটাই আমার সহ্য হচ্ছে না, তবুও তোর সিগারেট না খাওয়ার কথা ভেবে একটা টান দিচ্ছি। বাহ, আমার জন্য এত চিন্তা, কাহিনী কি? কোনো কাহিনী নাই এখানে, জাস্ট তোর আব্বু আম্মুর কথা ভেবে সিগারেটটায় টান দিচ্ছি। দিন তবে টানটা একটু জোরে এবং টাইম নিয়ে দেবেন, তাহলে এর আসল ফিলিংসটা পাবেন। ঠিক আছে, তুই পরে আবার পোল্ট্রি নিবি না তো? আরে না, তবে জোরে টান দিয়ে সাথে সাথে ধোঁয়াটা গিলে খেয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই দিলাম টান। তানহা কথাটা বলা মাত্রই চোখ বন্ধ করে সিগারেটটা মুখে লাগিয়ে জোরে দিল একটা টান। সিগারেটে টান দেওয়া মাত্রই তানহা প্রচুর কাশতে লাগলো এবং তানহার নাক মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হতে লাগলো। এক টানে তানহার অবস্থা শেষ। তানহার চোখ মুখ লাল হয়ে গেছে। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ে। তানহার এই অবস্থা দেখে রাজ এই সুযোগে ভোঁ দৌড়। তানহার হাত থেকে বাঁচার জন্যই রাজ এই প্ল্যানটা করেছিল। প্রায় 2-3 মিনিট পর তানহা স্বাভাবিক হয়ে যায়। তানহার মুখ থেকে এখনো সিগারেটের অসহ্যকর গন্ধ বের হচ্ছে। তানহা পানি দিয়ে তার মুখটা কয়েকবার কুলকুচি করার পরেও তানহার মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তারপর তানহা কয়েকটা চুইংগাম মুখে নিয়ে রাগে গজগজ করতে থাকে। তানহা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে থানার উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। রাজের ওপর প্রচুর রাগ হচ্ছে তানহার। এই মুহূর্তে রাজকে হাতের কাছে পেলে তানহা কি করতো সেটা সে নিজেই জানে না। এদিকে রাজ তো তানহাকে বোকা বানিয়ে অনেক খুশি, তবে তানহার ওভাবে কাশতে থাকা দেখে রাজের মোটেও ভালো লাগছিল না। রাজ নিজেই নিজেকে কয়েকটা গালি দিয়ে বলে, তোর একটা কি করলাম? এমনিতেই তো আমার দেখতে পারে না, তার উপর আবার এসব করলাম। না জানি কত রেগে আছে আমার উপরে। কাল কিভাবে ওনার সামনে যাব, কিভাবে পড়ানোর চেষ্টা করব। তোর কালকেরটা কাল ভাববো, এখন বাসা যাই। রাজ সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়।
রাজ ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসতেই তার আব্বু আম্মু তার দিকে রাগে তাকালো। রাজ কিছু বুঝতে পারছে না তার দিকে কেন এভাবে তার আব্বু আম্মু রেগে তাকিয়ে আছে। তখন রাজ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে বলল, আমি আবার কি করলাম? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? হারামজাদা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন? তুই সিগারেট পর্যন্ত খাস? রাজের আব্বুর কথা শুনে রাজ কি করবে বা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাজ প্রতিদিন বাসায় আসার আগে কয়েকটা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে বাসায় আসে, যার ফলে তার মুখে থাকা সিগারেটের গন্ধ দূর হয়ে যেত। কিন্তু আজ তানহার কারণে রাজের চুইংগাম খেতে মনে নেই। রাজ তো পুরোপুরিভাবে ধরা খেয়ে গেছে। রাজ তার আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে আর তার আব্বু আম্মু তার দিকে। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। তখন রাজের আম্মু বলে, কিরে বল, তোর মুখে সিগারেটের গন্ধ কেন? আসলে কি আম্মু, আমি সিগারেট খাই না, কিন্তু আজ বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে। কুড়ো মানুষ খায় কি গন্ধ, ওয়াক থু। তুই ছোট বাচ্চা যে তোকে জোর করে খাইয়ে দিয়েছে? সত্য কথা বল, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। সত্যি কথাই তো বলছি। ওরা 4-5 জন ছিল, যার কারণে ওদের সাথে আমি পেরে উঠিনি। আমাকে ধরে জোর করে খাইয়ে দিছে। আমার তো তোকে বিশ্বাস হচ্ছে না। আরে আর কিছু বলো না, রাজ হয়তো ঠিক কথাই বলছে, কারণ কোনো দিন তো ওর মুখে থেকে সিগারেটের গন্ধ পাইনি। আমিও সিগারেট যদি খেয়ে থাকতো তাহলে আমি প্রতিদিন গন্ধ পেতাম ও বাসায় আসার সময়। হুম আব্বু আম্মু তো ঠিকই কথাই বলেছে। আমি সিগারেট খেলে আম্মু গন্ধ পেত আমার রুমে। তবুও আমার বিশ্বাস হচ্ছে না। এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন তোর মুখে সিগারেটের গন্ধ না পায়। যদি আমার মনে হয় যে তুই সিগারেট খাস তাহলে সেই দিন বুঝতে পারবি। না আব্বু, আমি এসব সাইপাস খাই না। সব তো আমার বন্ধুরা খায়, কিন্তু আমি খাই না, আর কোনোদিন খাবো না। এইসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকবি, আর নেক্সট টাইম আছে এইসব বন্ধু বান্ধব এর সাথে মিশবি না। ঠিক আছে আব্বু, আর মিশবো না, আর মিশতামও না। শালা যে পরিমাণ জাউরা। কি বললি? সরি আব্বু। রাজ আর কোনো কথা না বলে সোজা উপরে চলে এলো। রাজ উপরে এসে বড় একটা স্বস্তির শ্বাস ছাড়লো। আর একটু হলেই তো রাজ ধরা খেয়ে গেছিল। রাজের কপালে অনেক দুঃখ ছিল। রাজ তার আম্মুর জন্য কোনো রকম বেঁচে গেছে আজ। রাজ তার আম্মুকে মনে মনে ধন্যবাদ দিয়ে ফ্রেশ হয়ে নিল। রাজ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর ডিনার করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে একটা আননোন নাম্বার ফোনে তুললো। নাম্বারটা হলো তানহার নাম্বার, যার রাজ জোগাড় করে নিয়েছে। রাজ ফোনে নাম্বারটা তুলে কয়েক মিনিট বেশ রইল। রাজ এর ভয় করছে কল দিতে। এক পর্যায়ে রাজ সাহস করে ফোন করেই বসলো। প্রথমবার রিং হতেই তানহা ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে তানহা সালাম দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এই 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 আপনার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। মানে একটা বড় বিপদে পড়ে পুলিশকে ফোন দিয়েছি, আর আপনি বলছেন কতটা চিনা চিনা লাগছে। বলুন, কি বিপদে পড়েছেন আর কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? আগুন লাগছে হোয়াট? কখন, কোথায়? আমার মনে। মানে? আমার মনে আগুন লাগছে আপনার জন্য। একমাত্র আপনিই পারেন এই আগুন নিয়ন্ত্রণ করতে। তুই কে জানি না, তবে তোর যদি হাতের কাছে পাইতাম পিটিয়ে সোজা করে দিতাম। পুলিশের সাথে ফাইজলামি? এত রাতে ফোন দিয়ে? ফোন রাখ, কুত্তার বাচ্চা। কথাটা বলেই তানহা ফোনটা কেটে দেয়। রাজ কোনো কিছু না ভেবে অবাক। রাজ কোনো কিছু না ভেবে আবার তানহার নাম্বারে ফোন দেয়। প্রথমবার কেটে দিলে, দ্বিতীয়বার ফোন দিলে ধরে বলে, আমার রাগ উঠালে কিন্তু লোকেশন বের করে ধরে এনে পিটাবো বলে দিলাম। লোকেশন বের করতে হবে না, আমি রাজ বলছি। প্রথমে তোর কণ্ঠ চেনা চেনা লাগছিল, শালা শয়তান কুত্তা, হাতে গন্ডার খবিস। তোর তো আমি দেখে নিব। তুই তখন আমার সাথে ইচ্ছে করে এটা করলি। তোর যদি এই মুহূর্তে হাতের কাছে পাইতাম, তোর কি করতাম আমি নিজেও জানি না। আরে জান, একটা শান্ত হও। এই নাও উম্মা, এখন তো শান্ত হও। তুই খুব বার বেড়ে গেছিস। তোকে কিভাবে সোজা করতে হয়
তা আমার জানা আছে। একবার শুধু তোর দেখা পাই, দেখিস কি করি। দেখবো কি করেন। শুধু কাল সকালটা হোক, তারপর দেখছি তোকে। ওকে বেবি, মা। এই শালা কুত্তা, শিয়াল, বিড়াল, হাতি, গন্ডা, জলহস্তি, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর, তোকে তো আমি। তানহা আরো কিছু বলবে তার আগেই রাজ ফোনটা কেটে দিল। তানহা যে গালি দেওয়ার মেশিন অন করছিল তা বন্ধ হওয়ার নয়। তানহা যে গালি দেওয়ার মেশিন অন করছিল তা বন্ধ হওয়ার নয়। রাজ ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘ শ্বাস নেয়, আর একটু হলে তো পুরো দুনিয়ার সবকিছু শুনিয়ে দিত। এইটা মেয়ে নাকি অন্য কিছু ভাই? এত গালি কই থেকে আসে? এই মেয়েকে রাজ কিভাবে পটাবে সেটাই ভাবতে থাকে রাজ। মনে হয় ফোনের মধ্যে ঢুকে মেয়ের এই একটা অবস্থা। রাজ আর কোনো কিছু না ভেবে তানহার কথা ভেবে মুচকি একটা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে আবির আর ফাহিমকে কল দিয়ে জানতে পারে যে তারা তানহার বিষয়ে খোঁজ করতে গেছে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত আর দেখা হয়নি রাজের আবির আর ফাহিমের সাথে। রাত প্রায় 10টা বাজে। এমন সময় আবির আর ফাহিম রাজকে ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে রাজ 3 রাস্তার মোড়ে এসে পৌঁছায়। রাজ আবির আর ফাহিম এর কাছে এসে বলে, বল, কিছু কি জানতে পেরেছিস? আরে মামা, তুই চিন্তা করিস না, A to Z সব খবর নিয়ে এসেছি ভাবের ব্যাপারে। কিন্তু কিন্তু কি? কিন্তু ওই যে ট্রিট। আগে সব কিছু বল, টেনশন হইতাছে আমার, তারপর টিপ দিতেছি তোদের। আরে মামা, টেনশন নিস না, যে খবর নিয়ে এসেছি যা শুনে তুই খুশিতে নাচবি, আর তোর আর ভাবের পথের কাঁটাও দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল আগে তোদের টিপ দেই। এরপর 3 জন মিলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বের হয়। হাতে একটা করে স্পিড ক্যান এর সাথে একটা করে সিগারেট নিয়ে তারা খেতে খেতে এক জায়গায় এসে দাঁড়ায়। তখন রাজ বলে, বল, এখন সব কিছু তানহার ব্যাপারে। আমাদের মাঝখানে কাঁটাটা কে, আর সেই কাঁটাটা কিভাবে উপড়ে ফেলবো? এরপর ফাহিম এক এক করে সব বলতে থাকে তানহার বিষয়ে। তানহা আগে কোথায় থাকতো না থাকতো, তানহা বয়ফ্রেন্ড আদৌ আছে কি না। ফাহিম এর সব কথা শুনে রাজ একটা দীর্ঘ শ্বাস নিয়ে মুচকি একটা হাসি দেয়। রাজ ভাবতে পারেনি তানহা আর তার মাঝখানে কাঁটাটা এভাবে নিজে নিজে সরে যাবে, যার জন্য রাজকে কিছুই করতে হবে না। তানহার সাজানো পৃথিবী বলতে কিছুই নেই, যা কল্পনা মাত্র। চলুন শুনে আসি ফাহিম রাজকে কি এমন কথা বলল তানহার বিষয়ে যে তাদের মাঝখানে পথের কাঁটা নিজে নিজেই সরে গেল, এবং কেন তানহার সাজানো মহাশূন্য বৃত্ত নামক পৃথিবীকে, যার নাম দিয়েছিল তানহার পৃথিবী, তা কেন কল্পনা মাত্র। রাজ ভাবতেই পারেনি যে তানহা তাকে এত বড় একটা মিথ্যা কথা বলবে, যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। যেই মিথ্যে কথার জন্য রাজ ঠিকমতো ঘুমাতে পারেনি 2 দিন ধরে। তাহলে চলুন ফাহিম কি বলেছে তা শুনি। ভাবির আগের বাসা হচ্ছে তারা জায়গায়, তার আব্বু আম্মু সহ তারা বর্তমানে আমাদের এইখানেই থাকে, আর ভাবির কোনো ভাই বোন নেই, তিনি একা। আব্বে হালা, এইগুলা পরে বল, আগে বল তার বয়ফ্রেন্ডের কি খবর? তার বয়ফ্রেন্ডের কথা শুনলে তুই সেন্স হারিয়ে ফেলতে পারিস। কি এমন কথা যা শুনে আমি অজ্ঞান হয়ে যেতে পারি? ভয় পাবি না তো? রাজ কখনো কাউকে ভয় পায় না, এখন বল। কথাটা হচ্ছে ভাবির কোনো বয়ফ্রেন্ড নাই, ভাবি তোকে মিথ্যা কথা বলেছে। আব্বে হালা, তোরে মারতে যে পরিমাণে মন চাইতেছে, মনে হয় মেরে গুলিস্তানের এর মোড়ে তোরে ফেলে দিয়ে আসি। এই সামান্য একটা কথা এভাবে কেউ বলে? তোর হাসি বন্ধ কর। ভালোভাবে খোঁজ নিয়েছিস তো যে তাহার বয়ফ্রেন্ড নাই? আমার 20 বছরের অভিজ্ঞতা, বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু আমার তথ্য সঠিক হতে মিস যাবে না। তোরে তো আগেই বলছিলাম আমারও সন্দেহ আছে। আচ্ছা থাক, আমি আমার হবু বউ এর থেকে ঘুরে আসি। আচ্ছা যা। যাব কিভাবে? যেতেও তো ভয় করেছে।
কেন ভয় করছে কেন? কেননা ওয়েট, তোকে বোঝাচ্ছি। রাজ কথাটা বলেই আবির আর ফাহিমকে কয়েকটা মেরে নেয়। রাজের মার খেয়ে ফাহিম বলল, আরে মামা হাঁকাও, মারছিস কেন? হাঁকাও না, তোরা কাল রাতে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলি, পরে আমি কোনো রকম যান বাঁচিয়ে পালিয়েছি তানহার কাছ থেকে। তাহলে কথা তোর যাওয়া লাগবে না। না থাক, তোরা আমি গেলাম। কি আর করবে, সর্বোচ্চ 2টা থাপ্পড় মারবে। আর কি কথায় কথায় যে পরিমাণে থাপ্পড় মারে। আচ্ছা যা, বেঁচে থাকলে দেখা হবে। দোয়া করিস দোস্ত। তারপর রাজ আবির আর ফাহিম এর কাছ থেকে চলে আসে থানার উদ্দেশ্যে। থানায় যাওয়ার আগে একটা গোলাপ ফুল এবং একটা চিঠি আবার সাথে নিয়ে নেয়। রাজ থানার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে তার সাহস হচ্ছে না। অতি কষ্টে বুকে 0.5 গ্রাম সাহস জুগিয়ে রাজ ভেতরে ঢুকে। রাজ সোজা তানহার টেবিলের সামনে এসে গোলাপ ফুল আর চিঠিটা ফেলে দিল। রাজ তানহার টেবিলে গোলাপ ফুল আর চিঠি ফেলে দিয়ে তানহার দিকে তাকিয়ে দেখে তানহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। রাজের তো প্রাণ যায় যায় অবস্থা। রাজ তানহার দিকে রাগী দৃষ্টিতে দেখে। রাজ তানহার রাগী দৃষ্টি দেখে সুসুর করে থানা থেকে বেরিয়ে যেতে লাগলো। রাজ কয়েক পা হাঁটতেই তানহা তার সামনে চলে এলো। তানহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। তানহার এভাবে তাকানো দেখে রাজ তার 2 হাত দিয়ে 2 গাল ঢেকে ধরে। এমন সময় তানহা রাজের কলার ধরে টানতে টানতে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। রাজকে জেলের ভিতরে ঢুকিয়ে তানহা রাজের সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। রাজ ভাবতেই পারেনি এভাবে হঠাৎ করে তানহা তাকে থাপ্পড় মেরে দিবে। গালে হাত দিয়ে রাজ তানহার দিকে তাকিয়ে আছে। এমন সময় তানহা রাজকে রেগে বলল, কি রে, কাল তো ফোনে খুব উম্মা দিয়েছিলি, এখন থাপ্পড় খেতে কেমন লাগে? আর তুই কাল রাতে কি করলি? সিগারেট খাইয়ে আমাকে মারার প্ল্যান করেছিলি? আমি আবার মারার প্ল্যান কেমনি করলাম? আমার কাছে সিগারেট খেতে যেমন লাগে ঠিক সেটাই তো বলেছি। এখন আপনি যদি টান দেন, সেটা কি আমার দোষ? সম্পূর্ণ দোষটা তো কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে সিগারেট খাইয়েছিস। মিথ্যা কথা কি আমি একা বলেছি? আপনিও তো মিথ্যা কথা বলেছেন। আমি আবার কখন মিথ্যা কথা বললাম? ওই যে 2 দিন আগে রাতে বললেন আপনার বয়ফ্রেন্ড আছে, এই কথাটা তো পুরাই মিথ্যা। মামা মানে তুই কিভাবে জানলি? হাঁকাও ঢপ মারতেছিস তাই না? আমি কেন ঢপ মারতেছি না? আপনার বিষয়ে সব খোঁজ খবর নিয়েছি আমি। তুই আমার খোঁজ খবর কেন নিবি? ভবিষ্যৎ বউ বলে কথা, একটু তো খোঁজ নিতে। একে তো কাল রাতে উম্মা উম্মা বলে বলে আমার রাগ উঠিয়ে, এখন কিন্তু রাগ উঠাবি না। মানে চুমু দিলে আবার রাগ ওঠে নাকি? চুমু দিলে তো রাগ ভাঙে। সেই চুম্মার এই জোর করে ফোনে উম্মা দেওয়া চুম্মা এক না। ওই দেখাইতেছি এক কিনা। কথাটা বলার সাথে সাথেই রাজ তানহার মাথার পেছনে হাত দিয়ে নিজের ঠোঁট এর সাথে তানহার ঠোঁট এক করে দেয়। রাজ আচমকা এমনটা করে বসে। তানহা তো ড্যাব ড্যাব করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এমনটা করবে তা কল্পনাতেও সে ভাবে না। রাজের তো সেই ফিলিংস হচ্ছে, আর তানহা তো শখ খেয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 মিনিট পর রাজ তানহাকে ছেড়ে দেয় এবং নিজের ঠোঁট মুছে নেয়। তানহা কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। এমন সময় তানহার হাত রাজের গালে চলে যায়। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তানহা এভাবে বেরিয়ে যাওয়ার সময় রাজ পেছন থেকে বলে, চুমুটা কিন্তু সেই ছিল। ওই রকম কিস এর জন্য 2টা কেন 4টা থাপ্পড় খেতে রাজি প্রতিদিন। রাজের কথা শুনে তানহা কিচ্ছু বলল না, জাস্ট একবার রাজের দিকে তাকিয়ে বেরিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ চলে গেল, রাত প্রায় 11টা। এমন সময় তানহা রাজের সামনে এসে রাজেরকে ছেড়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যা, তোর আব্বু আম্মু চিন্তা করছে। কি ব্যাপার, হঠাৎ ছেড়ে দিচ্ছেন যে? ছেড়ে দিলেও দোষ, রেখে দিলেও দোষ। বেশি কথা না বলে চুপচাপ বাসায় চলে যা। কাহিনী কি বলুন তো? তখন থেকে আপনাকে অন্যরকম লাগছে। কেমন লাগছে? আমার গার্লফ্রেন্ড লাগছে। তোরে তো আমি। তুই যাবি এখান থেকে? এত রাগ দেখান কেন? যাচ্ছি।
রাজ আর কথা না বলে চলে যেতে লাগলো। রাজ কয়েক পা এগিয়ে আবার পেছনে এসে তানহাকে বলল, রাত তো অনেক হলো, আপনি বাসায় যাবেন? সেটা তোর ভাবতে হবে না, তুই যা, আমি একটু পরে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম, একটু পরে একসাথেই যাব। তুই যাবি নাকি আবার জেলে ঢুকিয়ে দিব? যাচ্ছি। এত জেলে ঢুকাও, ভয় দেখান কেন? রাজ আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে গেল। রাজ থানা থেকে বেরিয়ে বাসায় না গিয়ে সোজা অন্য জায়গায় চলে যায়। এদিকে রাজ বেরিয়ে যাওয়ার পর তানহা টেবিলে বসে শুধু রাজের কথাই ভাবতে থাকে। তানহা বর্তমানে রাজের কথাই ভেবে চলেছে সারাক্ষণ। সব সময় শুধু রাজের কথাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তানহা সব কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তানহা সব কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে। পরিশেষে তানহা নিজের ঠোঁটে হাত আলতো করে হাত দিয়ে হেসে ওঠে। তানহা আর কিছু না ভেবে মুচকি একটা হাসি দিয়ে রাজের দেওয়া চিঠিটা আর ফুলটা যত্ন করে তুলে রেখে থানা থেকে বেরিয়ে আসে। বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসে তানহা। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তখন তানহা বলল, আম্মু, দরজার কাছে বসে কি আমার জন্য অপেক্ষা করছিলে, নাকি যে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা? অপেক্ষা না করে উপায় আছে? তুই যা শুরু করেছিস। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? কারণে অকারণে মানুষকে জেলে ঢুকিয়ে দিস, সবসময় চড়থাপ্পড় মারিস বিনা দোষে। আমি আবার কারে অকারণে জেলে ঢুকালাম? আর এসব কে বললো তোমায়? একটা ছেলে এসে তোর নামে এসব বিচার দিয়েছে, আর ছেলেটা ভেতরেই আছে। কে ছেলেটা? চলো দেখি। তানহা তার আম্মুর সাথে দরজা লক করে ভিতরে যেতে নেবে এমন সময় কোথা থেকে যেন রাত চলে আসে তানহার সামনে আর বলে, আমি। তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? তোরে তো আজকে কুচি কুচি করে কাটবো। দেখছেন আন্টি, বলছিলাম না? এখন বিশ্বাস হলো আমার কথা? এখন আম্মু কাছে, না হলে এতক্ষণ 2-4টা পড়ে যেত তোর গালে। বের আমার বাসা থেকে বের হ। কি 2-4টা পরে যেত গালে? ওই যে আন্টি পাপ্পি দেওয়ার কথা বলছে, তখন একটা দিয়েছিল তো। কি বললি? আবার বল। তোরে তো আমি আজকে কাঁচা চিবিয়ে খাবো। তানহা অনেক রেগে গেছে। তানহা রাজকে পিটাতে পিটাতে বাসা থেকে বের করে দেয় আর রাজের মুখের উপর অনেক রেগে দরজা লক করে দেয়। রাজ একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রাজ তানহাদের বাসা থেকে নিজের বাসায় চলে আসে। কলিং বেল চাপ দিতে কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজ তার আম্মুর হাতে রাতের খাবার খেয়ে সোজা রুমে চলে আসে। রাজ রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে রাত প্রায় 12:30 এর কাছাকাছি। রাজ আর কোনো কিছু না ভেবে তার জান্স মানে তানহার নাম্বারে কল দেয়। একবার রিং হতেই সাথে সাথে তানহা ফোনটা রিসিভ করে, যেন রাজের কলের জন্যই অপেক্ষা করছিল সে। তানহা কল রিসিভ করে বলে, কি রে, তোর কি লজ্জা শরম নাই? আজকে আবার ফোন করেছি? বাহ, একবার কল দিতেই নাম্বারটা চিনে ফেললেন। ভালোবাসা না থাকলে এটা হয় না। নিশ্চয়ই নাম্বারটা সেভ করে রেখেছিলেন। মামা মানে আমি কেন তোর নাম্বার সেভ করতে যাব? আমার কি ঠেকা পড়ছে? ঠেকাই তো পড়ছে। মনে হয় আমার কল এর জন্যই অপেক্ষা করছিলেন। তুই শুধু রাগ উঠাবি না। ফোন কাট, ছাগলের 1 নম্বর বাচ্চা। ফোন কি শুধু আমিই কাটতে পারি? আপনি পারেন না? আসল কথা হলো আমার সাথে কথা বলার ইচ্ছে জন্মেছে আপনার। রাজের কথা বলা শেষ হতেই তানহা ফোনটা কেটে দেয়। সাথে সাথেই রাজ আবার তানহাকে কল করে। তানহা ফোনটা রিসিভ করে রাগী গলায় বলে, কি রে ছাগলের 3 নম্বর বাচ্চা, আবার ফোন দিলি কেন? আপনি ফোনটা রিসিভ করলেন কেন? ঠিক আছে, তাহলে কেটে দিচ্ছি। এই না, একটা জিনিস এখনো পাওয়া বাকি আছে আপনার। মানে হলো এই যে, যাও এবার ঘুমাও। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ ফোনটা কেটে দিল। কারণ এতক্ষণে বাংলার ঐতিহাসিক সব গালি রাজের শোনা হয়ে যেত। রাজ আর কোনো কিছু না ভেবে তানহার একটা ছবি বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে গেল প্রায় 3 মাস। এই 3 মাসে রাজ প্রতিনিয়ত তানহার পেছনে ঘুরঘুর করেছে।
প্রতিদিন একটা করে চিঠি দেওয়া আর একটা করে গোলাপ দেওয়া, যেটা রাজের প্রতিদিনের রুটিন। এই 3 মাসে রাজ নিজেকে বিন্দু মাত্র চেঞ্জ করেনি। তানহাও রাজের ডাকে সাড়া দেয়নি। রাজ বুঝতে পারছে না তানহার মনে কি আছে। রাজ বুঝতে পারছে না তানহার মনে কি চলছে। তানহা কি রাজকে ভালোবাসে নাকি না, এটাই রাজ নিজে বুঝতে পারছে না। রাজ প্রায় সব সময় তানহাকে রাগিয়ে দেয়, যার ফলে রাজ ঠাস ঠাস করে থাপ্পড় খায়, কখনো প্রতিদিন। রাজ প্রায় সময় তানহাকে রাগিয়ে দেয়, যার ফলে রাজ ঠাস ঠাস করে থাপ্পড় এখনো খায় প্রতিদিন। তানহা মাঝে মধ্যে রেগে রাজকে জেলে ঢুকিয়ে দেয়, আবার কিছুক্ষণের মধ্যে কিছু একটা ভেবে ছেড়ে দেয়। কোনো সময় ভালোভাবে কথা বলে তো কোনো সময় রাগী দৃষ্টিতে কথা বলে। এভাবেই চলে গেল 3 মাস। এই 3 মাসে রাজ তানহাকে একটুও দুর্বল করতে পারেনি নিজের ভালোবাসার প্রতি। 3 মাস পর রাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ল সেই থানা মানে তানহার উদ্দেশ্যে। রাজের কাছে সকাল সকাল বলতে বেলা 10টা। রাজ একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে থানায় চলে এলো। রাজ আসার সময় প্রতিদিন এর ন্যায় আজও একটা ফুল আর একটা চিঠি নিয়ে এসেছে। রাজ সোজা তানহার টেবিলে গিয়ে গোলাপ ফুলটা আর চিঠিটা রেখে দিয়ে বলল, খুবই জরুরি কথা আছে আপনার সাথে। আমি জানি তুই কি বলবি, তাই সময় নষ্ট না করে এখান থেকে যা, আমার কাজ আছে। রাখুন আপনার কাজ। আমি আজ শেষবারের মতো বলছি, আমার কথাটা মন দিয়ে শুনুন। বল কি বলবি। জানি না আপনি আমাকে ভালোবাসেন কি না, কিন্তু আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনাকে কখনো ভুলতে পারবো না। আমি প্রায় গত 3 মাস ধরে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে গেছি। তার বনি মনে আপনি আমাকে কিছুই বলেননি। আমি আর পারতেছি না এসব নিতে। আমি সোজা সাপটা কথা বলছি, আপনি আমাকে ভালোবাসেন কি না? এই 3 মাসে কি আমি আপনার মনে জায়গা করে নিতে পেরেছি, নাকি আপনার মন এখনো শূন্য? আমি কি আপনার মনে আমার ভালোবাসার সৃষ্টি করতে পেরেছি, নাকি আমি ব্যর্থ? আপনার কি এই 3 মাসে একবারের জন্যও মনে হয়নি আমি ভালোবাসার যোগ্য, নাকি আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি কি এতটাই খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই আমার? নাকি আমাকে রাস্তার ছেলেদের মতো মনে হয় আপনার? আমাকে কি একবার এর জন্যও বিশ্বাস করা যায় না? আপনি শুধু একবার আমার হাতটা ধরুন। কোটি মানুষ এর মধ্যে আমি শুধু আপনাকেই ভালোবাসে যাব সারা জীবনের জন্য। আপনি কি আপনার সাজানো পৃথিবীতে আমাকে বসবাস করতে দিবেন, নাকি? পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বখাটের হাতটা একবার এর জন্য ধরেই দেখুন। আমি আপনার জন্য নিজের পুরো লাইফ চেঞ্জ করে দিব। আপনার মনের মতো হয়ে সমাজের আপনার যোগ্য হয়ে উঠব। আপনি কি আমাকে আপনার সাথে জ্যোৎস্না রাতে রেল লাইনের উপর হাঁটার অধিকার দেবেন? অনেক অনেক ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবেসে যাব। সেই অধিকারটুকু আমার চাই। তানহা রাজের কথা শুনে চুপ করে আছে, কিছু বলছে না। তানহা ভাবতে পারেনি রাজ এমন কিছু একটা করে বসবে আজ। তানহাও কিছু বলছে না, চুপ করে শুধু রাজের বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। চুপ করেন না থেকে হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ বললেও আপনি আমার, না বললেও আপনি আমার। কারণ রাজ যেটা চায় সেটা যে কোনো মূল্যে রাজ এর চাই। রাজ মনের অনুভূতিতে প্রকাশ করলাম। এখন আপনার কিছু বলার থাকলেও বলতে পারেন। মনের অনুভূতি প্রকাশের সাথে আবার থ্রেড? এখানে থ্রেটের কিছুই নাই। যেটা সত্য সেটাই বললাম। এখন বলেন আপনার মতামত কি? যদিও আপনার মতামতের কোনো যায় আসে না, তবু এই যে 3 মাসে তুই আমার সাথে যেমন করেছিস, এই যে 3 মাসে প্রতিদিন ফুল দেওয়া, চিঠি দেওয়া, ভালোবাসি কথা বলা, এসব কি তুই মন থেকে মিন করে বলছিস, নাকি আবেগের বসে? উপরের কথাগুলো কি আবেগের বসে? 90 দিনে 88টা চিঠি, 88টা গোলাপ ফুল, সাথে অগণিত ভালোবাসি কথা বলা, সাথে থাপ্পড় খাওয়া, এসব কি আপনার আবেগ মনে হয়? আমি যা বলেছি সব মন থেকে মিন করে বলেছি। এটা আমার ক্ষণিকের আবেগ না, এটা আমার সারা জীবন জমানো ভালোবাসা। যে ভালোবাসা
একদিন নয়, ধীরে ধীরে আপনার প্রতিজন্ম হয়েছে। আচ্ছা, আপনি কখনো দেখেছেন আমি অন্য কোনো মেয়ের পিছে ঘুরেছি বা কাউকে গোলাপ চিঠি দিয়েছি? দিয়েছি শুধু আপনাকে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখেছেন আমায় কখনো? তানহা চুপ করে আছে, কিচ্ছু বলছে না, কারণ তানহা জানে রাজ তাকে কতটুকু ভালোবাসে। আর রাজ যা করেছে সব মন থেকে তানহার প্রতি ভালোবেসে করেছে। তখন রাজ কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা, আমি যে আপনাকে প্রতিদিন গোলাপ চিঠি দেই, আপনি কি চিঠিগুলো কোনোদিন খুলে দেখেছেন? না, শুধু প্রথম দিন দেখিয়েছিলাম। কেন, কি আছে ওই চিঠির মধ্যে? হোয়াট? আমি দেখেছি। তানহা এক এক করে সযত্নে রেখে দেওয়া রাজের সব চিঠি বের করে, সাথে শুকিয়ে যাওয়া ফুলগুলো। রাজ তো অবাক হয়ে তাকিয়ে আছে এসব বের করাতে। রাজ ভাবতে পারেনি তানহা এইগুলো তুলে রেখেছে। রাজ হয়তো ভেবেছে তানহা তার দেওয়া সব ফুল আর গোলাপ ডাস্টবিনটে ফেলে দিয়েছে। তানহা রাজের চিঠিগুলো বের করে, একটা চিঠি খুলে। তানহা রাজের চিঠিগুলো বের করে একটা চিঠি খোলে। তানহা চিঠিতে তাকিয়ে দেখে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু রাজ কিসের কথা বলছিল? এমন সময় তানহার চোখ যায় চিঠির এক কোণে। তানহা তাকিয়ে দেখে চিঠির শেষে লাল রক্ত দিয়ে একটা লাভ আঁকানো, যার মধ্যে ছোট্ট করে লেখা তানহা। তানহা এটা দেখে অনেক অবাক হয়, সাথে রেগেও যায়। তারপর তানহা এক এক করে আরো কয়েকটা চিঠি খুলে দেখে সেই সেম ভাবে রক্ত দিয়ে লাভ আঁকানো, যার মধ্যে তানহা লেখা বিদ্যমান। তানহা ভাবতে পারেনি রাজ তার জন্য এমনটা করতে পারে এখনো। রাজ তাকে কতটা সাইকোভাবে ভালোবাসে সেটা তানহা এই চিঠিগুলো না খুলে বুঝতেই পারতো না। প্রত্যেকটা চিঠিতে লাল রক্ত শুকিয়ে বসে আছে, কোনো রকম বোঝা যাচ্ছে যে এটা রক্ত। তানহা প্রায় কয়েকটা চিঠি দেখতেই বুঝে যায় রাজ সব চিঠিতেই রক্ত দিয়ে তার নাম লিখেছে। এটা দেখে তো তানহা অনেক রেগে যায় আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে। রাজ তো তানহার থাপ্পড় খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তানহার দিকে। তানহাও অনেক রেগে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ বুঝতে পারছে না তানহা কেন এভাবে তার দিকে রাগে তাকিয়ে আছে। তখন তানহা বলল, এই, তুই এটা কি করছিস? তুই কি সাইকো? আমি সাইকো, শুধু আপনার বেলায় আপনাকে বলার জন্য আমি সাইকো। এইভাবে কেউ শরীর থেকে রক্ত বের করে প্রতিনিয়ত? এভাবে তো মারা যেতি। মারা গেলে যেতাম, সমস্যা নেই। যেখানে আপনার ভালোবাসা পাবো না সেখানে বেঁচে থেকে লাভ আছে? আমি মরে গেলে তো কারো চোখে বিন্দু পরিমাণ জল আসবে না, শুধু আমার বাবা মা ছাড়া। এই চুপ, একদম এরকম কথা বলবি না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আরে গাধা, আমি তোকে ভালোবাসি। তোর কিছু হয়ে গেলে সবচাইতে বেশি কষ্ট তো আমিই পাবো, এটাও বুঝিস না? সত্যি আমাকে ভালোবাসে না আমাকে সান্ত্বনা দিচ্ছেন? তোর যদি ভালো নাই বাসতাম তাহলে তোর ফোনের জন্য প্রতিদিন রাত জেগে অপেক্ষা করতাম না, সিমটা অফ করে দিতে পারতাম। আমি যদি তোর ভালো নাই বাসতাম তাহলে তোর দেওয়া গোলাপ ফুল আর চিঠি এত যত্নে তুলে রাখতাম না। তোর যদি ভালো নাই বাসতাম তাহলে আমার পাশে সারাক্ষণ তোকে ঘুরঘুর করতে দিতাম না, সোজা জেলে ঢুকিয়ে দিতাম। তাহলে এতদিন যে আমি আপনাকে প্রপোজ করেছি, তাহলে আপনি রাজি হননি কেন? আর আমাকে ভালোবাসি কথাটা বলেননি কেন? তোকে ভালোবাসি কথাটা বলিনি কারণ তোকে আমার পিছু ঘুরতে ভালো লাগতো। আর অতি সহজে কারো ভালোবাসা পেয়ে গেলে তার গুরুত্ব আমরা কমিয়ে দিই, তাই তোকে একটু কষ্ট দিলাম আর আমার পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরালাম। এই 3 মাসে তাহলে আমাকে এত থাপ্পড় মেরেছেন কেন? আমি তো সিনিয়র, তাই থাপ্পড় মারতাম। মানুষ সিনিয়র হলে কি থাপ্পড় মারে নাকি? তুই তো ফেসবুকে পোস্ট করিস সিনের আপদ থাপ্পড় খাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে, তাই প্রতিদিন তোর ইচ্ছাটা পূরণ। ঠিকই তো পোস্ট করেছি। সিনিয়র মানে এক অন্যরকম অনুভূতি। সিনিয়র আপু মানেই শাসন, থাপ্পড় আর আদর আর আদর। তাহলে এখন আর একটা দেই। তাড়াতাড়ি দেন, আপনার থাপ্পড় খাওয়ার জন্য আমার গালটা বেকুল হয়ে আছে। এই বলে রাজ তানহার দিকে তার মুখটা এগিয়ে দেয় এবং সাথে সাথে তানহা রাজের গালে ছোট্ট একটা কিস করে দেয়।
তখন রাজ তানহাকে বলে, এই 3 মাসে অনেক থাপ্পড় খাইছি, এবার আসুন মুনাফা সব তুলবো। মানে মানে বুঝাচ্ছি, ওয়েট। কথাটা বললেই রাজ তানহার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। তানহা প্রথমে রেসপন্স না করলেও পরে রেসপন্স করতে শুরু করে। প্রায় 2 মিনিট পর রাজ তানহাকে ছেড়ে দিল। রাজ তানহাকে ছাড়তেই তানহা আবার রাজের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর রাজ ছেড়ে দিল আর বলল, এভাবে কেউ কিস করে? মুখে মনে হয় স্যাপ ঢুকে গেছে। ওয়াক থু। জীবনের প্রথম লিপ কিস করলাম, আর লিপ কিস করলে স্যাপ তো খেতেই হবে। সমস্যা নেই, স্যাপ খেলে কিছুই হয় না, বরং মাথায় বুদ্ধি পারে। ওই হিসাবে ছোট বাচ্চাদের হরলিক্স না খাইয়ে ডক্টর স্যাপ খাওয়ানোর কথা বলতো। ছোট বাচ্চাদের না, বড় তোর মতো দামড়া বাচ্চাদের বাড়ায় বুদ্ধি। ঠিক আছে, আর একটু বুদ্ধি বাড়িয়ে নেই। এই বলে রাজ আবার 4 ঠোঁট এক করে দেয়। বেশ কিছুক্ষণ পর রাজ তানহাকে ছেড়ে দিয়ে বলে, আজকে আর ডিউটি করতে হবে না, ছুটি নিয়ে নেন, আজকে সারাদিন ঘুরবো। 5 মিনিট। তারপর তানহা ছুটি নিয়ে রাজকে সাথে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। তারপর তারা একটা রিক্সা ডেকে উঠে পড়ে ঘোরাঘুরি করার জন্য। তানহা রাজের ঘাড়ে মাথা রেখে বসে আছে। তানহার চুলগুলো বারবার উড়ে তার মুখের সামনে এসে পড়ছে, আর রাজ তানহার চুলগুলো সরিয়ে দিচ্ছে। দুজনের মনের ভিতরে এক অনুভূতি বিরাজ করছে। তখন তানহা বলল, আমাকে বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। বল, কোন দিন আমার বাসায় যাবি? বিয়ের প্রপোজাল। কয়েকটা দিন ঠিক মতো প্রেম করতে পারলাম না, এর মধ্যেই বিয়ে? যত প্রেম সব বিয়ের পরে করিস। কি করব? কি আবার প্রেম? ও, আমি তো ভাবলাম অন্য কিছু। শালা লুচ্চা, খালি লুচ্চামি করার ধান্দা না? যা সর এনতে। এটাকে লুচ্চামি বলে না, একটা হলো এর প্রতি রোমান্স। মেন পয়েন্ট এমন এক লাথি দিব, রোমান্স বেরিয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, মেয়েদের মাথায় একটু বুদ্ধি দিয়ে তো এই পৃথিবীতে পাঠাতে পারতে। নিজের মা হওয়ার রাস্তা নিজেই বন্ধ করতে চাইছে, সাথে আমার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতেছে। এবার কিন্তু সত্যি সত্যি মেন পয়েন্ট লাথি খাবি। তাহলে আমি দেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি করব? জীবন যুদ্ধে জনসংখ্যা বাড়ানোর যুদ্ধে আমি হেরে যাব। দেশের জনসংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তোরে আর বাড়াইতে হবে না ভাই। এত কিছু থাকতে ভাই, ঠিক আছে আপু, সমস্যা নাই, আপনি চালাই যান, আমি আপনার ভাই, আপনার সাথে আছি। পছন্দের মানুষ সবাই প্রথম প্রথম ভাই আপু বলে ডাকে। তাই নাকি? তাহলে তো আমাকে অনেক মেয়ে পছন্দ করে। কেমনে? ফেসবুকে অনেক মেয়ে আমাকে ভাই বলে দেখে। আগে কোনো মেয়ে ভাই বলে ডাকলে বুকের বাম পাশে ব্যথা হতো, আজকে পর থেকে আর হবে না। চুপ, একদম মেরে ফেলবো অন্য কোনো মেয়ের কথা মাথায় আনলে। তুই শুধু আমার, আর আমি শুধুই তোর। আপনি শুধু আমার, আর আমি সব সিনিয়র আপুজের। তোরে তো আমি। রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি মজা করে বললাম। আমি শুধু আপনার, আপনাকে অনেক ভালোবাসি সিনিয়র। আপনিই আমার একমাত্র সিনিয়র। আপনি থাকবেন তো সারা জীবন আমার পাশে, আমার সিনিয়র হয়ে। থাকবো। এখন বল, আমাদের বাসায় বিয়ের প্রপোজাল কবে নিয়ে যাবি? খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে নিয়ে যাব। তোমার আব্বু আম্মুকে আমাদের বিষয়ে জানাও, আর যত তাড়াতাড়ি পারো বিয়ের প্রপোজাল নিয়ে আসতে বলো। আমার আব্বু আম্মু জানে আমাদের বিষয়ে, চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই দেখবেন আপনার বাসায় হাজির। কিন্তু একটা বিষয় খুব ভয় হচ্ছে আমার। কি বিষয়ে? আমার আব্বু অনেক রাগী একটা মানুষ। তুই তো কিছুই করিস না, বেকার ঘুরে বেড়াস। আমার আব্বু যদি রাজি না হয় তোর সাথে আমার বিয়ে দিতে। আরে পাগলি, এমন কিছুই হবে না। আমার আব্বু আছে না, আমার আব্বু গেলে এমনি এমনি রাজি হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমার আব্বু সব সামলে নেবে। তারপর তানহা আর রাজ সারাদিন ঘোরাঘুরি করতে থাকে। তারা একটা রেস্টুরেন্টে ঢুকে সন্ধ্যার খাবার খেয়ে বাসায় চলে আসে। রাজ এবং তার আব্বু আম্মু ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় রাজের আব্বু বলল, আজ থেকে তোর সময় শেষ। আমার সময় শেষ মানে? এখনো তো বিয়েই করলাম না, এর মধ্যেই আমার সময় শেষ? আরে গাদা, মারার কথা বলছিনি,
ভালো করে মনে করে দেখ, 3 মাস আগের কথা। 3 মাস আগে আমার থেকে 3 মাসের সময় নিয়েছিলি। কিছু সময় নিয়েছিলাম। 3 মাস আগে না বলেছিলি তুই একটা মেয়েকে ভালোবাসিস, আর 3 মাসের মধ্যে মেয়েটাকে পটিয়ে দেখাবি, আর না পড়াতে পারলে তুই অফিসে বসবি, আর আমি মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাব। বলেছিলাম তো। আজ থেকে 3 মাস শেষ। আমি জানতাম তুই মেয়েটাকে পটাতে পারবি না। তোর মতো বখাটের ছেলেকে কে বা পছন্দ করবে? তুই কাল থেকে অফিসে বসবি, আমি কয়েকদিনের মধ্যে মেয়েটার বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। তোমার কি মনে হয় এই 3 মাসে আমি মেয়েটাকে রাজি করাতে পারিনি? তোর মতো বখাটে বেকার ছেলে তারা একটা সম্ভব না। আমি জানতাম তুই পারবি না, তাই এই 3 মাসে কিছু বলিনি, কারণ তুই 3 মাস টাইম নিয়েছিলি। এখন এখন হলো তুই মেয়েটাকে পড়াতে পারিসনি, যেহেতু তাই সেই অনুযায়ী কাল থেকে তুই অফিসে বসবি, আর আমি কয়েকদিনের মতো মেয়েটার বাসায় তোদের বিয়ে বিষয়ে কথাবার্তা ফাইনাল করব। ওয়েট। কথাটা বলে রাজ উঠে চলে আসবে এমন সময় রাজের আব্বু বলল, কিরে, কই যাচ্ছিস? অপেক্ষা করো 20 মিনিট, আমি আসছি। রাজ বাসা থেকে বেরিয়ে বাইকটা নিয়ে সোজা তানহার বাসার সামনে চলে আসে। তানহার বাসার সামনে এসে রাজ তানহাকে ফোন দেয়। তানহা ফোনটা রিসিভ করে বলে, আমার জুনিয়র জানু বলো। আমি আপনার বাসার বাইরে আসছি। 5 মিনিটের মধ্যে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে বাড়ি আসুন। রাত প্রায় 10টা বাজে, খেয়াল আছে তোর? এত রাতে কই যাবি? আছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। আর কোথায় যাব তা গেলেই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আসুন। তানহা ফোনটা কেটে দিয়ে বেলকনিতে বেরিয়ে আসে। রাজ তানহাকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। তানহাও একটা ফ্লাইং কিস দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে। প্রায় 20 মিনিট পর তানহা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। তানহাকে দেখে রাজ আবার ক্রাশ খেয়ে গেল। রাজ তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানহা লজ্জা পেয়ে বলল, কিরে, এইভাবে কি কর? আপনাকে দেখি আজকে পুরাই পরীর মতো লাগছে। আপনাকে আবার ক্রাশ খেয়ে গেলাম। ক্রাশ খাওয়া হইলে বল, এখন এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? গেলেই দেখতে পারবেন, উঠুন। তানহা আর কোনো কথা না বলে বাইকে উঠে রাজকে পেছন থেকে জড়িয়ে ধরে। চারদিক হালকা আলোয় অন্ধকার হয়ে আছে, আর পাশ দিয়ে শাঁ করে একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। সবকিছু যেন কেমন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বাইকের পিছনে প্রিয় মানুষটি জড়িয়ে ধরে আছে, আর অন্ধকারে একের পর এক গাড়ি ক্রস হচ্ছে, সাথে মৃদু হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। আসলেই এক অদ্ভুত অনুভূতি, ফিলিংস জাগিয়ে তোলে। পরিবেশটা পুরো উপভোগ করার মতো। রাতের অন্ধকার রাস্তা এমনি উপভোগ করার মতো। তার উপরে যদি প্রিয় মানুষটার সাথে থাকে তাহলে কোনো কিছুই মন খারাপ করে রাখতে পারে না। রাজ আর তানহা পরিবেশটার সাথে তাল মিলিয়ে অনুভূতিগুলো জাগিয়ে তুলছে। প্রায় 10 মিনিট পর রাজ তানহাকে নিয়ে তার বাসায় চলে আসে। রাজ তানহাকে তার বাড়ির সামনে নিয়ে আসতেই তানহা রাজের দিকে একটু অন্যরকম চোখে তাকায়, এবং তানহা রাজকে অপরাধী চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কিরে, এটা কার বাড়ি? আর এত রাতে আমাকে কেন এখানে নিয়ে এভাবে তাকিয়ে আছেন কেন? আর এটা আমাদের বাসা। আপনি যেমনটা ভাবছেন এমন ছেলে আমি না। এই সমাজ, এই পৃথিবী এমনটা ভাবতে বাধ্য করে। আজকাল প্রায় 80% ছেলের কাছে থেকে এমনটাই আশা করা যায়। অন্য কারোর সাথে আমার তুলনা করবেন না। আর কাউকে ভালোবাসলে তার প্রতি বিশ্বাস রাখতে হয়, সেই বিশ্বাসটা আমার প্রতি আপনার নাই। তোকে বিশ্বাস করি বলেই তো ভালোবেসেছি, তোকে বিশ্বাস করি বলেই তো এত রাতে তোর সাথে বেরিয়ে এসেছি। তোকে বিশ্বাস না করলে কখনোই আসতাম না। আর এইভাবে তুই হঠাৎ বাড়ির সামনে নিয়ে আসতে বিচলিত হয়ে গিয়েছিলাম। সরি। আমার সিনিয়র আপু, এখন ভিতরে চলেন। খবরদার, আর আপু বলবি না, মেরে মুখ ভেঙে দিব। তখন তো এমনি বলেছি। আর বলবো না, এখন তো ভিতরে চলেন। আমি যাব না, আমার লজ্জা লাগছে। আপনার লজ্জাও আছে?
এটা দেখে অবাক হলাম। এভাবে না তাকিয়ে ভিতরে চলুন। তোর আব্বু আম্মুর যদি আমাকে পছন্দ না হয়? কি আমার পরীকে পছন্দ হবে না? এটা কোনো কথা বললেন? আর আমি যাকে পছন্দ করব, আব্বু আম্মু না করবে না। তুই কি দেখে আমার প্রেমে পড়লি, আমাকে পছন্দ করলি? আপনার সেই মায়াবী চোখ আর ঠোঁটের নিচে যে ছোট্ট তিল, যা প্রতিনিয়ত আমাকে নতুন করে আপনার প্রেমে ফেলতে বাধ্য করে, নতুন করে ভালোবাসতে বাধ্য করে। বাহ, এভাবে কেউ বলে? লজ্জা করে আমার। আর লজ্জা পেতে হবে না, এখন আমার পিছনে পিছনে আসুন। রাজ কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজকে দেখে তার আম্মু বলে, কি রে, আসছিস? আয় ভিতরে আয়। আমার সাথে আরো একজন আছে। কে? তুমি যাকে নিয়ে আসতে বলেছিলে 3 মাস আগে, আর এখন যাকে আনতে গেছিলাম। কাকে আনতে বলেছিলাম? আর এত রাতে তুই কাকে আনতে গেছিলি? তোমার হবু বৌমা। কই দেখি, এখানে তো কাউকেও দেখতে পাচ্ছি না। আমার পিছে। সর সামনে থেকে, দেখি আমার বৌমা কই। রাজকে সামনে থেকে তার আম্মু সরিয়ে দেয়। রাজের আম্মু সামনে তাকিয়ে দেখে পুতুলের মতো লক্ষ্মী একটি মেয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা এসে রাজের আম্মুকে সালাম করে। তখন রাজ এর আম্মু তানহার দিকে তাকিয়ে বলে, রাজার আম্মু সামনে তাকিয়ে দেখে পুতুলের মতো লক্ষ্মী একটি মেয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা এসে রাজের আম্মুকে সালাম করে। তখন রাজের আম্মু তানহার দিকে তাকিয়ে বলে, বুঝলাম না, তোমার মতো লক্ষ্মী সুন্দর একটা মেয়েকে আমার ছেলে কেমনে পটালো? দুনিয়ায় কি ছেলের অভাব ছিল নাকি যে এই গাধাটার প্রেমে পড়লে? নাকি কোনো তাবিজ টাবিজ করেছে তোমায়? কেমন ডানা লাগে। আসলেই কি তুমি আমার আম্মু নাকি অন্য কেউ? যত কিছুই বলো না কেন, আমাকে মন থেকে ভালোবাসে আর কখনো ছেড়ে যাবে না। তাই এসব পেঁচাল না পেরে ভেতরে আসতে দাও। এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ের জীবনটা এভাবে ধ্বংস করলি? কি লক্ষ্মী মেয়ে, তুমি ভুল করছো আম্মু। তোমার সামনে ঢং ধরে আছে, কোনো কিছু হলে 2 সেকেন্ডও লাগে না, তার আগেই আমার গালে হাত চলে আসে। তুই চুপ কর। তোকে সোজা করতে হলে হাত চালানোর কোনো বিকল্প নাই। তুমি হাত কেন, লাঠিও চালাতে পারো, কোনো সমস্যা নাই মা। শুধু ওকে একটু মানুষ করিও। আম্মু, দোয়া করবেন যেন মানুষ করতে পারি পিটিয়ে পিটিয়ে। এই কয়েকদিনে এমনি অর্ধেক সোজা হয়ে গেছে, কথা না শুনলে গাধা পিটিয়ে মানুষ করব। তোমার মতো মেয়েই তো আমার বৌমা হওয়ার যোগ্যতা রাখে। ফুল পারমিশন দিয়ে দিলাম তোমাকে। ওকে মানুষ করার দায়িত্ব এখন থেকে তোমার। আমরা তো আর কিছুই বলতে পারি না। এই দুনিয়াতে আমার আপন বন্ধা কেউ নাই ভাই, বিশ্বাস আর করবো কারে? সব আমাকে মারার প্ল্যান। আম্মু, আমি যদি তোমাদের অত্যাচারে মরে যাই, তাহলে অন্তত 40 করে দিও, পাটিরা কিছু খেতে পারে। তুই চুপ কর। আসো মা, ভিতরে আসো। তানহাকে রাজের আম্মু ভিতরে নিয়ে গেল এবং রাজ ভিতরে যাওয়ার আগেই তার আম্মু দরজাটা লাগিয়ে দিল। রাজ হা করে দরজার দিকে তাকিয়ে রইল আর মনে 3 গ্রাম দুঃখ নিয়ে বলল, হালার আমার লাভ লস নাই, পুরা জীবনটাই লস। মন চাইতেছে সব কয়টারে লাথি মাইরা বাসা থেকে বের করে দিই, সব কয়টা পোল্ট্রি বাস। রাজের আম্মু দরজা খুলে দিয়ে বলে, কি রে, কিছু বললি? কই না তো। আয় তাহলে, ভেতরে আয়। রাজ ভেতরে গিয়ে দেখতে পায় তার আব্বু তানহার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। এটা দেখে তো রাজ চলে যাচ্ছে। রাজ তার ঠোঁট কামড়ে ধরে। রাজ আর তার আম্মু গিয়ে সোফায় বসে কথা বলতে থাকে। রাজ তার আব্বুর দিকে তাকিয়ে দেখে তার আব্বু তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর মুখটা বাংলার ছয়ের মতো করে রেখেছে। রাজের তো তার আব্বুর ফেস দেখে অনেক হাসি পাচ্ছে। রাজ ভালো করেই জানে যে তার আব্বুর কি হয়েছে। রাজ চোখ দিয়ে ইশারা করে তার আব্বুকে যে কি হয়েছে। রাজের আব্বু মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। তখন রাজ তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে এমন লাগছে কেন? অসুস্থ নাকি? তাহলে মুখটা এরকম বাংলার পাসের মতো কে করে রাখছো কেন? মনে হচ্ছে কোথাও হেরে গেছো। ভাবতেও অবাক লাগে তুই এই কাজটা করেছিস, নাকি আবার ভুজুং ভাজুং বুঝিয়ে নিয়ে এসেছিস।
ভুজুং ভুজুং বুঝিয়ে কাউকে বিয়ে করা যায় না। আর আমি তোমার ছেলে, আব্বু। আমি কোথাও হারি না, হয় জিতি না হলে কেড়ে নেই। আমি যেহেতু জিতে গেছি, এখন তুমি তোমার শর্ত পালন করো। কিসের শর্ত? ওই যে আমি জিতে গেলে তুমি নিজে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে, আর আমাকে অফিসেও বসতে হবে না। আমার যখন মন চাইবে তখন বসবো। কথা যেহেতু দিয়েছি পালন তো করতেই হবে। আচ্ছা তানহামা, তোমার আব্বু আম্মু কি বাসায় আছে? জি আঙ্কেল, বাসায় আছে। কেন, কি হয়েছে? কি আর হবে, আমার কপালটাই খারাপ। কেন, কি হয়েছে আঙ্কেল? আর বলো না মা, আমি রাজের সাথে বাজি ধরেছিলাম যে ও তোমাকে পড়াতে পারবে না। ও যদি তোমাকে রাজি করাতে পারে, আমি নিজে তোমাদের বাসায় রাজ আর তোমার বিয়ের কথা বলবো। এখন তুমি রাজি হয়ে গেলে আর আমাকেও এখন শর্ত অনুযায়ী তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যেতে হবে। উফ আঙ্কেল, এই ব্যাপার? তাই তো বলি, তখন থেকে কিসের হার জিত আর বাজির কথা বলছেন? হুম। আচ্ছা, তোমার আব্বু আম্মুকে বলে দিও আমরা কাল আসতেছি। ঠিক আছে আঙ্কেল। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকে আর হাসাহাসি করতে থাকে। তারা সবাই আড্ডা দিচ্ছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। তখন রাজ বলল, এত রাতে আবার কে এলো? আমি দেখছি। রাজের আম্মু উঠে দরজা খুলতে গেল। রাজ তার আব্বু আর তানহার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোনো কথা না বলে রাজের আব্বু উঠে তার রুমে চলে গেল। রাজ আর তানহা তার আব্বুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না। হঠাৎ রাজ কিছু একটা দেখে উঠে চলে যেতে লাগলো। এখানে কি হচ্ছে তানহা কিছুই বুঝতে পারছে না। রাজ কয়েক পা এগোতেই পেছন থেকে তার আম্মু তাকে বলে, বাবা রাজ, কই যাচ্ছিস? দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে। আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ওই মহিলাকে বলেন এখান থেকে চলে যেতে। আমি আসতে মানা করা সত্ত্বেও কেন দেখা করতে আসে? আম্মুকে কেউ বলে? আম্মু হয় না? কার আম্মু? কিসের আম্মু? আমার একটা মাত্র আম্মু, সেটা হলে একমাত্র তুমি। জন্ম দিলে কি মা হয়ে যায় নাকি? নেক্সট টাইম যেন আর আমাদের বাসায় না আসে, ওই মহিলাকে বলে দাও। রাজ চুপ কর। প্লিজ আম্মু, ওই মহিলাকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। আর কখনো যেন না আসে। আমি বারবার মানা করা সত্ত্বেও কেন আসে বুঝি না। কেন এসে বারবার আমার রাগ উঠায়? চলে যাবে তার আগে একটু কথা বলে তো যা। কাল বিকেলেও এসেছিল, তুই ছিলি না দেখে আজ রাতে আসতে বললাম। ওনার মুখটা দেখতেও আমার ঘৃণা হয়। কথা বলা তো দূরের কথা, আমি আমার জীবনে একটা মানুষকে খুব ঘৃণা করি, সেটা হলো আমার জন্মদাত্রী মা। নেক্সট টাইম যেন আমার সাথে দেখা না করতে আসে বলে দাও। আর এখান থেকে চলে গেলে খুশি হতাম। কথাগুলো বলে রাজ উপরে চলে গেল। রাজের কথাগুলো শুনে রাজের আম্মুর সাথে থাকা মহিলাটা বাসা থেকে বেরিয়ে গেল। রাজের আম্মু হতাশ হয়ে সোফায় বসে পড়ল। কিছু একটা ভেবে মুচকি হাসলেন তিনি। এদিকে তানহা সোফায় বসে বসে সব কিছু দেখছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওই মহিলাটাই বা কে? রাজের আম্মু আবার কেন বলল রাজের মা? উনি যদি রাজের আম্মু হয়, তাহলে বর্তমানে উনি কে? রাজ বা আর তার আব্বুই বা কেন এভাবে চলে গেল? কোনো কিছুই বুঝতে পারছে না তানহা। সব কিছু মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। তানহা কিছুক্ষণ চুপ থেকে রাজের আম্মুকে জিজ্ঞেস করেই ফেললো, আচ্ছা আন্টি, কিছুক্ষণ আগে যে মহিলাটা এসেছিল উনি কে? রাজের আম্মু। রাজের আম্মু তো আপনি, উনি কিভাবে হয়? আর উনি রাজের আম্মু হলে রাজ আপনাকে কেন আম্মু বলে ডাকে? আমি রাজের সৎ মা, আর উনি হলো রাজের জন্মদাত্রী মা। মানে কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন তো। রাজের বয়স যখন 6 কি 7 বছর, তখন কিছু একটা কারণে রাজের আব্বু আম্মুর ডিভোর্স হয়ে যায়। কী কারণে ডিভোর্স হয় তা রাজের আব্বু আমাকে এখনো বলেনি। রাজ তখন অনেক ছোট। রাজের কথা চিন্তা না করে রাজের আম্মু আলাদা হয়ে যায়, এবং কি রাজের কথা একটা বারও চিন্তা করেনি যে রাজের কি হবে। রাজকেও তার আম্মু সাথে নিয়ে যায়নি। রাজ তার আব্বুর সাথেই থাকতো। রাজ তখন অনেক কান্নাকাটি করত।
রাজের আব্বু কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাজকে তিনি সামলাতেই পারত না। রাজের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে রাজের আব্বু তখন আমাকে বিয়ে করে নিয়ে আসেন। বিয়ের পর আমরা কোনো সন্তান নেইনি রাজের কথা ভেবে, যে আমার সন্তান হলে যদি ভবিষ্যতে আমি রাজকে অবহেলা করি, সেই ভয়ে আমি ওই সন্তান নিইনি। রাজকে আমি ছোটবেলা থেকেই নিজের ছেলের মতো অনেক আদর যত্নে মানুষ করেছি। কখনো বুঝতে দেইনি যে আমি ওর সৎ মা। আজ রাজও আমাকে অনেক ভালোবাসে। রাজ আমাকে তার নিজের আম্মু মনে করে, আর আমিও রাজকে নিজের সন্তান মনে করি। এই পৃথিবীতে রাজ সবচেয়ে বেশি ভালোবাসে তার আর সম্মান করে একমাত্র আমাকে। আমি যদি এখন রাজকে বলি যে তোমাকে আমার পছন্দ হয়নি, তাহলে রাজ এক ঝটকায় তোমাকে তার জীবন থেকে সরিয়ে দিবে। রাজ যেমন আমাকে ভালোবাসে ঠিক ঠিক তেমনি তোমাকেও ভালোবাসে। কখনো ছেড়ে যেও না ওকে। ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে বড় করেছি, তো এখন কিছু বলতেও পারি না। বড় হওয়ার সাথে সাথে কবে যে এমন হয়ে গেল বুঝতে পারিনি। বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেওয়ার আর গভীর রাতে বাসায় ফেরা কবে যে দেখতে দেখতে এমন হয়ে গেল বুঝতে পারলাম না। তুমি সব কিছু সামলে ওর সাথে থেকে যেও। ওর মনটা ভিতর থেকে খুব ভালো। কখনো কষ্ট দিও না আমার ছেলেটাকে। মা, এই কয়েকদিনে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। আর পাগলটাও আমাকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে কি কেউ কখনো কষ্ট দেয় বা ছেড়ে যায়? তবে ওর সাথে নিজেকেও মানিয়ে নিও, একটু শুধরিয়ে নিও। ছোটবেলায় আদর দিয়ে দিয়ে মানুষ করেছি, তো আদরে আদরে একটু বাদর হয়ে গেছি। তবে ওর মনটা অনেক ভালো। যাকে ও ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে, আর যাকে ঘৃণা করে তার ছায়াও মারায় না। মা, আমি আছি না, ওকে একদম শুধরে ঠিক করে দেব, চিন্তা করবেন না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এতদিন পর আবার রাজের আম্মু কেন এলো? উনি বছরে 1 থেকে 2 বার আসে রাজের সাথে দেখা করতে। আসলে নিজের সন্তান বলে কথা। নিজের সন্তানকে কি কখনো কোনো মা ভুলতে পারে? তাহলে রাজ কেন ওনার সাথে এরকম ব্যবহার ছোটবেলা থেকেই রাজের একটা ঘৃণা জন্মে গেছে ওনার প্রতি। যেই ঘৃণার ছাপ রাজ কখনো সরাবে না। বছরে 1-2 উনি দেখা করতে আসলেও রাজ ঠিক এই রকম ব্যবহার করে। তারপরও একটা নজর দেখার জন্য উনি আসেন। উনি যে রাজের সাথে দেখা করতে এসে আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? মা তো তার সন্তানের সাথে দেখা করতে আসতেই পারে। আর রাজ কখনো আমার ছেড়ে যাবে না, বা আমার স্থানে রাজ কখনো অন্য কাউকে বসাবে না। একটু আগে রাজ কি বলল শুনলে না? তার একটা মাত্র আম্মু, আর সেটা হলাম আমি। রাজ আপনাকে অনেক ভালোবাসে, আর আপনিও রাজকে অনেক ভালোবাসেন। তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসো, আর আমার ছেলেও তোমাকে অনেক ভালোবাসে। হুম। আচ্ছা মা, রাত তো অনেক হলো, চলো রুমে চলো। আজকে এখানেই থাকবে? না আম্মু, আমাকে চলে যেতে হবে, না হলে আবার বাসায় ঝড় উঠে যাবে। আমার আব্বু অনেক রাগী তো। বুঝতে পারছি। তোমাকে আমাদের বাসায় রাখতে হলে কালকে তোমাদের বাসায় আমাদের যেতে হবে। আচ্ছা মা, তুমি বসো, আমি রাজকে ডেকে দিচ্ছি। রাজ তোমাকে রেখে আসবে। তারপর রাজের আম্মু সিঁড়ি বেয়ে উঠে রাজের রুমের দরজার সামনে চলে আসে। দরজায় কয়েকবার ঠক ঠক করতে রাজ ভেতর থেকে চিল্লিয়ে বলল, কি হলো আম্মু? আমি বলছি না কারোর সাথে দেখা করতে পারবো না। এভাবে দরজা ঠক ঠক করছো কেন? উনি চলে গেছে। অনেক রাত হয়ে গেল তানহা, মাকে তার বাসায় রেখে আইন। তুমি নিচে যাও, আমি যাচ্ছি। রাজ ওয়াশরুমে ঢুকে মুখে কয়েকটা পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। তারপর তানহাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো তানহাদের বাসার উদ্দেশ্যে। বাইক চলছে তার গতিতে। রাজ কোনো কথা বলছে না, চুপ করে আছে। তখন তানহা নীরবতা ভেঙে বলল, অনেক হলো, এভাবে চুপ করে আছো কেন? কি বলবো? থাক, তোর কিছু বলা লাগবে না। হালকা অভিমানী সুরে কথাটা বলল তানহা।
রাজ কিছুই বলল না। প্রায় 5 মিনিটের মধ্যে তানহাদের বাসার সামনে এসে পড়ল। তানহা কিছু না বলে বাইক থেকে নেমে চলে যাবে এমন সময় তানহার হাত ধরে দিল টান। সাথে সাথেই তানহা রাজের মুখের কাছে চলে এলো। তানহাকে এভাবে টান দেওয়ায় তানহার কিছু চুল তার মুখে এসে পড়ে। রাজ তার হাত দিয়ে তানহার চুলগুলো সরিয়ে তানহার কানে গুজে দিয়ে বলল, এত অভিমান কই থেকে আসে আমার সিনিয়র? জানি না, ছাড় আমাকে। যাওয়ার আগে আমার পাওনা তো দিয়ে যাও সিনিয়র। কিসের পাওনা? ওয়েট, দেখাচ্ছি কিসের পাওনা। রাজ আর কোনো কথা না বলে তানহার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। তানহাও রাজের সাথে রেসপন্স করতে লাগলো। প্রায় 2 মিনিট পর রাজ তানহাকে ছেড়ে দিল। রাজ তানহাকে ছেড়ে দিয়ে তানহা রাজের গালে একটা পাপ্পি দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। রাজ একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এলো। পরের দিন সকাল 10টা বাজে, এখনো ঘুমিয়ে আছে। রাজের ফোনে একের পর এক কল আসছে। রাজের তো মাথা গরম হয়ে যাচ্ছে। রাজ ফোনের দিকে তাকিয়ে দেখে তানহা। রাজ ফোনটা রিসিভ করে বলে, কি হলো, এত ফোন দিচ্ছেন কেন? ভালোবাসেন বলে কি কিনে নিয়েছেন নাকি? আমার রাগ উঠাবি না বলে দিলাম। আজকে না তোর আব্বু আম্মুকে নিয়ে আসার কথা, আমাদের বাসায় আসার কথা। অনেক কষ্টে আব্বুকে ম্যানেজ করে বাসায় রেখেছি। তাড়াতাড়ি আঙ্কেল আন্টিকে নিয়ে আয়। তুমি 30 মিনিট ওয়েট করো, আমরা যাচ্ছি। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রাজ তাকিয়ে দেখে তার আব্বু আম্মু রেডি হয়ে কোথাও যাচ্ছে। তখন রাজ তার আব্বুকে বলল, আব্বু আম্মু, তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? যাচ্ছি এক জায়গায়। কেন? আজ না আমাদের তানহাদের বাসায় যাওয়ার কথা তোমাদের? সেখানেই তো যাচ্ছি। তাহলে আমাকে রেখে যাচ্ছ কেন? আমার বিয়ে আর আমি যাব না? তোরে কখন থেকে ডাকছি, তোর তো কোনো পাত্তাই নাই। তুই না আসলে আমরা কি করব? তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। রাজ উপরে এসে রেডি হয়ে নিল। প্রায় 10 মিনিট পর রাজ তার আব্বু আম্মুকে নিয়ে তানহাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর রাজ তানহাদের বাসার সামনে চলে এলো। কলিং বেল চাপ দিতেই তানহা এসে দরজা খুলে দিল। হয়তো তাদের জন্য অপেক্ষা করছিল। তানহা রাজের আব্বু আম্মুকে সালাম করে তাদের ভিতরে নিয়ে গেল। রাজের সাথে তার আব্বু আম্মু ড্রয়িং রুমে বসে আছে। তানহার আম্মু এসে তাদের নাস্তা দেয় এবং কথাবার্তা বলতে থাকে। প্রায় 2 মিনিট পর তানহার আব্বু রুম থেকে বেরিয়ে আসে। রাজ তানহার আব্বুকে সালাম দেয়। তিনি সালাম নিয়ে রাজের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে। সবাই একসাথে বসে আছে। এমন সময় তানহার আব্বু রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, তা তুমি এখন বর্তমানে কি করো? কি করি মানে? মানে তুমি কাজ করো, তোমার মূল ইনকাম সোর্সটা কি? আঙ্কেল, আমি বর্তমানে তেমন কোনো কাজ করি না, তবে বিয়ের পর আব্বুর অফিসে বসবো। তার মানে তুমি বর্তমানে কিছুই করো না? না আঙ্কেল। তুমি একটা বেকার ছেলে হয়ে কিভাবে আমার মেয়েকে বিয়ের প্রপোজাল নিয়ে আসো? তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? তোমার তো দেখছি কোনো কমন সেন্স নাই। এটা বেকার ছেলে হয়ে আমার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে এসো? তুই চুপ কর। তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার মেয়েকে বিয়ে করার। তোমার বাবা মাও দেখছি বেহার মতো বেকার ছেলেকে নিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে এসছে। রাজের আব্বু আম্মু কিছু বলছে না। রাজের তো মাথা গরম হয়ে গেছে। রাজ উঠে দাঁড়িয়ে তানহার আব্বুকে বলে, দেখুন আঙ্কেল, যা বলার আমাকে বলুন। আমার আব্বু আম্মুকে নিয়ে একটা কথা না। দোষ তোমার নয়, সব দোষ তোমার আব্বু আম্মুর। ওনারা না করতে পেরেছে নিজেদের ছেলেকে মানুষ, আর না আছে নিজেদের মধ্যে কমন সেন্স। ওনারা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আমার তো মনে হচ্ছে তুমি যেমন তোমার আব্বু আম্মু তেমন। ওনারা করতে পেরেছে তোমাকে মানুষ, আর না আছে তাদের মধ্যে লজ্জা। সামান্য লজ্জাটুকু থাকলে এখন এখানে বসে থাকতো না। রাজ নিজেকে অনেক কন্ট্রোল করেছে, আর পারছে না। রাজের মাথা পুরাই গরম হয়ে গেছে। রাজের আব্বু আম্মুকে কেউ কিছু বললে রাজ সহ্য করতে পারে না। রাগে রাজের চোখ মুখ লাল হয়ে গেছে। রাজ কোনো কথা না বলে সোজা তানহার বাবার কলার ধরে দাঁড় করিয়ে ফেলে।
তানহা রাজের হাত তার বাবার কলার থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। রাজ তানহাকে মারার জন্য হাত উঠালেও না মেরে হাত নামিয়ে নেয়। রাজ তানহার দিকে তাকিয়ে আছে। এমন সময় রাজের আব্বু উঠে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে। রাজের আব্বু আম্মু একবার রাজের দিকে তাকিয়ে তানহার বাসা থেকে বেরিয়ে চলে গেল। রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রথম রাজের গায়ে হাত দিল তার আব্বু। রাজ কিছু না বলে তানহার দিকে একবার তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তানহার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। কই থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। তানহার আম্মু এসে তানহাকে সামলাতে লাগে। রাজ তানহাদের বাসা থেকে বেরিয়ে সোজা নদীর ধারে গিয়ে বসে আর একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগে। রাজের মাথা কাজ করছে না। আজ শুধু তার জন্য তার বাবা মাকে অপমানিত হতে হলো। তানহার বাবার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হসপিটালে থাকতো। তানহার বাবার কথা ভেবে শুধু রাজ নিজেকে কন্ট্রোল করেছে। কিছুক্ষণের মধ্যে আবির আর ফাহিম চলে আসে রাজের কাছে, কারণ রাজ তানহাদের বাসা থেকে আসার সময় তাদের ফোন করে আসতে বলেছে। কিরে মামা, হঠাৎ ডাকলি কেন? আর তোকে এরকম লাগছে কেন? বড় একটা ঝামেলা হয়ে গেছে। 5 মিনিট ওয়েট, আমি ছেলে পেলে রেডি করতেছি। কার এত বড় সাহস তোর সাথে ঝামেলা করে? আরে সেই ঝামেলা না, বিষয়টা সম্পূর্ণ আলাদা। কি হয়েছে সব খুলে বলো তো। তারপর রাজ এক এক করে সব খুলে বলে তানহাদের বাসায় এক্স্যাক্টলি কি কি হয়েছে। সব বলে রাজ হতাশ হয়ে মাথা নিচু করে বসে রইল। তখন আবির বলল, এখন কি করবি ভাবছিস? কি করবি? এটাই তো বুঝতে পারছি না কি করব এই পরিস্থিতিতে। এখন আমি আব্বু আম্মুর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি না হতে পারলাম যোগ্য মানুষ, আর না হতে পারলাম কারো ভালো সন্তান। আরে নিজেকে দোষ দিবি না, সব কিছুর মূল্যর কারণ হলো টাকা। আর যদি তুই বেকার না থেকে কিছু একটা করতি, এমনটা হয়তো হতো না। হা হা হা। তানহার আব্বুর মতো লোক আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য। ওরা যদি ওদের সাথে আমাদের কম্পেয়ার দেয়, ওরা তো আমাদের লেভেলেই নাই। যাই হোক, এখন তোরে তানহাকে পেতে হলে কিছু একটা করতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। তবে ওই তানহাকে পাওয়ার জন্য না, আমি রাজ এটা প্রমাণ করে দিব যে আমি ওর যোগ্য না, নাকি ওই তানহাই আমার যোগ্য না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপাতত বাসায় যাই, মাথাটা ব্যথা করতেছে, তারপর ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে, চল। তারপর সবাই যে যার বাসায় চলে যায়। রাজ বাসায় গিয়ে কলিং বেল চাপ দেয়। রাজের আম্মু এসে দরজা খুলে দিয়ে ভিতরে চলে গেল, কিন্তু কিছু বলল না। রাজ ভিতরে গিয়ে দেখতে পায় তার আব্বু আম্মু সোফায় বসে আছে। রাজের দিকে কেউ তাকালো না। রাজ কিছু না বলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে প্রায় 1 ঘন্টা ধরে গোসল করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রাজের মাথার উপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে আজ। রাজের মাথাটা হালকা ব্যথা করতে লাগলো। তাই রাজ ওষুধ খাবে ভেবে টেবিলে তাকিয়ে দেখে ওষুধ নাই, ওষুধ শেষ। রাজের টেবিলে সব সময় ওষুধ থাকে, কারণ রাজের মাইগ্রেনের ব্যথা আছে, তাই প্রায় সময় মাথা ব্যথা করলে ওষুধ খায়। রাজ আর কিছু না ভেবে চুপচাপ ব্যথা সহ্য করতে লাগলো। যত সময় যায় মাথা ব্যথাটা আরো তীব্র হতে থাকে। একসময় রাজের মাথাটা প্রচণ্ড ব্যথা করতে থাকে। রাজ আর ব্যথা সহ্য করতে পারছে না, ওষুধ তাকে খেতেই হবে। ওষুধ না খেলে কখনোই কমবে না। রাজ তার পকেটে হাত দেয়, দেখে ওয়ালেট নাই, হয়তো কোথাও পড়ে গিয়েছে। রাজ ভালোভাবে রুমে খোঁজাখুঁজি করে দেখে ওয়ালেট নেই। রাজের সাথে এই মুহূর্তে একটা কয়েন পর্যন্ত নাই, সব টাকা ওয়ালেটে ছিল। রাজ আর কিছু না ভেবে রুম থেকে বের হয়। রাজ তাকিয়ে দেখে তার আব্বু আম্মু এখনো ড্রয়িং রুমে বসে আছে। রাজ গিয়ে সোফায় বসে। তার আব্বু আম্মু একবার তাকে কিছু বলল না। জীবনের এই প্রথমবার রাজ তার আব্বুকে কোনো কথা বলতে ভয় পাচ্ছে। রাজ কিছুক্ষণ সেখানেই বসে রইল। রাজের মাথা ব্যথাটা আরো তীব্র হতে লাগলো। রাজের চোখে হালকা পানি চলে আসছে।
রাজ আর কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে করে মুখ ফুটে তার আব্বুকে বলল। আব্বু, তোমার কাছে টাকা হবে কিছু আমার? রাজ আর কিছু বলতে যেও বলল না, থেমে গেল, কারণ তার আব্বু তার দিকে তাকিয়ে আছে। রাজের কথা শুনে তার আব্বু রেগে বলল। আমার কি টাকার গাছ আছে? তোর একটা টাকাও দিতে পারবো না। আর তুই আমার কত টাকা নষ্ট করেছিস খেয়াল আছে? একটা টাকাও তো ইনকাম করার সামর্থ্য নাই। শুধুমাত্র তোর জন্য আজ আমাদের মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। আর না, এই বাড়িতে আর একটা টাকাও পাবি না। এবার থাকলে থাক, না থাকলে যা। রাজ তার আব্বুর কথা শুনে মাথা নিচু করে আছে, কিছু বলছে না। রাজের চোখে পানি চলে এসেছে তার আব্বুর কথা শুনে। একে তো প্রচণ্ড মাথা ব্যথা, তার উপরে আবার তার আব্বু এই ব্যবহার। তখন রাজ তার আব্বুর দিকে তাকিয়ে বলে। সরি আব্বু, ব্যথাটা একটু বেড়ে গেছিল, আর রুমে ওষুধ নাই। সরি আব্বু, সরি। কথাটা বলে রাজ সেখান থেকে উঠে তার রুমে চলে এলো। রাজের আব্বু আম্মু পেছন থেকে রাজের দিকে তাকিয়ে আছে। তারা ভাবতে পারেনি রাজ এমন কিছু একটার জন্য টাকা চাইবে। রাজ রুমে এসে খাটে হেলান দিয়ে বসে পড়ল। এমনিতেই মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, তার উপর আবার সকাল থেকে কিছুই খায়নি রাজ। পেটের ক্ষুধাটা যেন মাথা ব্যথাটাকে আরো তীব্র করে তুলেছে। রাজ আর সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে হালকাভাবে মাথা চেপে ধরেছে। রাজ মাথা চেপে ধরে হেলান দিয়ে বসে আছে। এমন সময় কেউ যেন রাজের দরজায় ঠক ঠক করতে লাগলো। রাজ গিয়ে দরজা খুলে দিল। রাজ তাকিয়ে দেখে আবির আর ফাহিম দাঁড়িয়ে আছে হাতে খাবার নিয়ে। রাজ কিছুই বুঝতে পারছে না। আবির আর ফাহিম রুমে ঢুকে পড়লো। তখন রাজ বলল। কিরে, হঠাৎ করে তোরা? হুম, তোর নাকি মাথা ব্যথা? তোরা কিভাবে জানলি? আঙ্কেল আন্টি ফোন দিয়ে বলল তোর নাকি খুব মাথা ব্যথা, বাসায় নাকি রান্না করেনি আজকে, তাই তোর জন্য খাবার আর টাফনিল নিয়ে আসতে বলল। রাজ ফাহিমের কথা শুনে কিছু বলল না, হালকা একটা মুচকি হাসি দিল। বাবা মা যতই রেগে থাক, বাবা মায়ের চেয়ে বেশি কেউ খেয়াল রাখে না। পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না, বাবা মার চেয়ে বেশি কেউ ভালোবাসে না, এবং কি নিজের প্রিয় মানুষটাও না। এমন সময় রাজের আম্মু রুমে এলো। রাজ তার আম্মুকে দেখে কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন ফাহিম বলল। আন্টি, এই যে খাবার আর ঔষধ, আমরা এখন গেলাম। একটু থেকে তো যাও। না আন্টি, আমরা এখন না যাই, একটু কাজ আছে, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। মামা ফোন দিস। ঠিক আছে। আবির আর ফাহিম খাবার আর ওষুধ টেবিলে রেখে চলে গেল। রাত চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তা দেখে তার আম্মু বলল। এভাবে দাঁড়িয়ে না থেকে বস, আমি খাইয়ে দিচ্ছি। রাজ কিছু বলল না, খাটের এক সাইডে গিয়ে বসে পড়ল। তার আম্মু তাকে খাইয়ে দিতে লাগলো। রাজকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। তারপর বলল। শুয়ে ঘুমানোর চেষ্টা কর, আমি তোর মাথা টিপে দিচ্ছি। লাগবে না, তুমি যাও। চুপচাপ শুয়ে থাক আর ঘুমা। রাজ আর কিছু বলল না। রাত চোখ বন্ধ করে ঘুমাতে লাগলো, আর তার আম্মু তার মাথা টিপে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রাজ পাড়ি দিল ঘুমের দেশে। রাজের আম্মু রাজের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলল। দূর, আমার ছেলেটার সাথে এই সব করা ঠিক হয়নি। রাত প্রায় 10টার সময় রাজের ঘুম ভাঙে। তার আম্মু ডাকে। আরে কি মাথা ব্যথা কমছে? হুম। আয় নিচে আয়, ডিনার করবি। আমার এখন খিদে নেই, তোমরা খেয়ে নাও। তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু রাগ করবে। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। রাজ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে নেমে রাস্তার আব্বুর থেকে একবার তাকিয়ে খাবার টেবিলে বসলো। রাজ কিছু বলছে না, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। রাজের আব্বু কিছু বলছে না। রাজ কোনো রকমে খাবার শেষ করে উপরে চলে আসে, আর সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে আসে। রাজ তেমন ছাদে আসে না। রাজ ছাদের এক সাইডে দাঁড়িয়ে আছে আর একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। তানহার কথা বারবার মনে পড়ছে তার।
রাজ তানহার কথা মনে না আনার চেষ্টা করছে, তবুও মন মানছে না, কারণ জীবনেও প্রথম ভালোবাসাকে কেউ কখনো ভুলতে পারে না। রাজ একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর সিগারেটের ধোঁয়ার দিকে তাকিয়ে আছে। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে রাস্তার কষ্টগুলো উড়িয়ে দিচ্ছে, তানহার স্মৃতিগুলো সে সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে। কিন্তু তানহার স্মৃতিগুলো বারবার রাজের মস্তিষ্কে এসে ধাক্কা খাচ্ছে। বারবার তানহার সাথে কাটানো মুহূর্তগুলো মনের এক কোণে এসে ভিড় জমাচ্ছে। রাজ আকাশের পানে তাকিয়ে তানহার কথা ভেবে চলেছে। তার মস্তিষ্ক শুধু একটা মানুষের ছবি ভাসিয়ে তোলে, তা হলো তানহা। রাজ বেশ কিছুক্ষণ পর একটা মিথ্যে হাসি দিয়ে রুমে চলে আসে। পরের দিন বিকাল প্রায় 3টার সময় রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ তাকিয়ে দেখে তানহা। রাজ মেসেজটা ওপেন করে দেখে, আজ বিকেল 5টার সময় জায়গায় আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব। আর এটাই হয়তো তোর সাথে আমার লাস্ট দেখা, অবশ্যই আসবি। মেসেজটা দেখে রাজ একটা মিথ্যে হাসি দিল। আজ সারাদিন রাজ কোথাও বের হয়নি বাসা থেকে, তবুও রাজ তানহার সাথে দেখা করতে যাবে, কারণ এটাই রাজের শেষ দেখা। তাই রাজ তানহাকে একটা মেসেজ দিয়ে বলল, আসবো। বিকেল 5টা। রাজ বাইক নিয়ে তানহার বলা জায়গায় চলে যায়। রাজ গিয়ে দেখে তানহা একটা বেঞ্চে বসে আছে। তানহার চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে, নয়তো রেগে আছে। তখন রাজ মনে মনে ভাবে, আমার জন্য আবার কেন কাঁদবে? হায় রে বেহায়া মস্তিষ্ক। রাজ গিয়ে তানহার সামনে দাঁড়ায়। তানহা রাজকে দেখে কিছু বলল না, দুইজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন নীরবতা ভেঙে তানহা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, তুই এটা কেন করলি? কি করেছি আমি? কেন তুই জানিস না তুই কি করেছিস? তুই আমার বাবার গায়ে হাত কেন তুললি? আপনার বাবার গায়ে হাত তুলছি, এটা আমার দোষ। আর আপনার বাবা যখন আমার বাবা মাকে অপমান করেছিল, তখন কই ছিলেন আপনি? আপনার বাবা বাবা আর আমার বাবা মা না। ওই জায়গায় যদি আপনার বাবা না থেকে অন্য কেউ থাকতো, তাহলে আমি কি করতাম সেটা আপনার কল্পনার অতীত। আমি যা করেছি ঠিক করেছি। এটার বেশি তোর থেকে কিছু আশা করা যায় না। আমি ভুল ছিলাম, ভুল করেছি আমি তোকে ভালোবেসে। ভেবেছিলাম তোকে ভালোবেসে পরিবর্তন করে নেব, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমিও ভুল করেছিলাম। এখানে টাকা দিয়ে যোগ্যতা মাপা হয়, আর সেই যোগ্যতা দিয়ে ভালোবাসা মাপা হয়, সেখানে আমি আপনাকে ভালোবেসেছিলাম। আমি যদি টাকা দেখে ভালোবাসা মাপতাম, তাহলে তোকে ভালোবাসতাম না। বাবা ঠিক কথাই বলেছে, তোর মতো ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোর মতো ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কে কার যোগ্য না সেটা তো কম্পেয়ার দিলেই বোঝা যায়। যে মেয়ে যোগ্যতা দিয়ে ভালোবাসে, আর যাই হোক, তাকে কখনো ভালোবাসা যায় না। আই হেট মাই লাভ, আই হেট তানহা, আই হ্যাভ রিমুভ ইউ ফ্রম মাই লাইফ ফর গুড। আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য আপনাকে মুছে দিলাম। আই হেট মাই লাভ, আই হেট তানহা, আই হ্যাভ রিমুভ ইউ ফ্রম মাই লাইফ ফর গুড। কথাটা বলে রাজ সেখান থেকে চলে গেল। তানহা রাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল অশ্রুসিক্ত নয়ন নিয়ে। রাজ সেখান থেকে সোজা তার বাসায় চলে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে বসে সবকিছু ভাবতে লাগলো, আর নিজেকে কিভাবে পরিবর্তন করবে সবকিছু ভাবতে লাগলো। 3 মাস পর। এই 3 মাসে রাজ নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছে। রাজ আর আগের মতো রাত বেরাতে বাসায় ফেরে না। রাজ আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেয় না। রাজ এখন বুঝে বাস্তবতা কি জিনিস। রাজের এই পরিবর্তন দেখে রাজের আব্বু আম্মু অনেক খুশি। তারা ভাবতেই পারেনি যে ওই দিনের পর থেকে রাজ নিজেকে এভাবে পরিবর্তন করে নিবে। রাজ এই 3 মাসে নিজেকে পরিবর্তন করে নিলেও সে আজও তার প্রথম ভালোবাসা তানহাকে ভুলতে পারেনি। এই 3 মাসে রাজ তানহার সাথে কোনো যোগাযোগ বা দেখা পর্যন্ত করেনি। রাজ সারাদিন কাজের মধ্যে ডুবে থাকলেও রাতে যখন বাসায় আসে তখন প্রতি সেকেন্ডে তার তানহার কথা মনে হয়। রাজ প্রতি সেকেন্ডে তানহাকে অনুভব করে।
তানহার শূন্যতা যে রাজের মনকে প্রতিনিয়ত খুন করছে। তানহার শূন্যতা যে রাজার মনকে প্রতিনিয়ত খুন করছে। রাজ আজও তার খুনিকে অসম্ভব ভালোবাসে। রাজ সারাদিন অফিসে কাজ করে, যখন বাসায় ফিরে তানহার কথা মনে হয় তখন আর রাজ নিতে পারে না। রাজের অসহ্য মাথা ব্যথার সৃষ্টি হয়, যার ফলে রোজ দুইটা টাফলিন আজ তার সঙ্গী। তানহার শূন্যতা যেন রাজের ভালোবাসাকে দিন দিন বাড়িয়ে তুলছে আর আফসোসে পরিণত করছে। প্রিয় মানুষের থেকে দূরে গেলে বোঝা যায় তার গুরুত্ব কতটুকু আমাদের কাছে। ঠিক সেম ভাবে রাজ তানহাকে প্রতি ক্ষণে ক্ষণে নিজের কল্পনাতে অনুভব করে। তানহার নাম শুনলে আজও সে পিছনে ফিরে যায়। রাত 10টা। আজ রাত ছাদে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। এই সিগারেটই আজ রাজের একমাত্র সঙ্গী, যার সাথে কখনো মান অভিমান বিচ্ছেদ হয় না। এই সিগারেটই জানে রাজের মনে লুকানো সব দুঃখ কষ্টের কথা। বাকি সবাই তো রাজের মুখের সেই শুকনো কৃত্রিম হাসি দেখে, কিন্তু মনের ভিতরে লুকিয়ে থাকা চাপা কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। রাজের মানিব্যাগের কোণে এখনো তানহার ছবি। রাজ জানে না তানহা এখন কেমন আছে বা কি করছে, কোথায় আছে। তানহার কথা মনে হলে রাজ মানিব্যাগের কোণ থেকে ছবিটা বের করে তাকে থেকে একটা হাসি দেয়। তানহার কথা মনে হলে রাজ মানিব্যাগের কোণ থেকে ছবিটা বের করে তাকিয়ে থেকে একটা হাসি দেয়, যেই হাসিতে লুকিয়ে থাকে মনের ভিতরে হাজারো কষ্ট। রাজ আর এই সব কিছু নিতে পারছে না। তানহাকে কোনোভাবেই সে ভুলতে পারছে না, কিন্তু তানহাকে তার ভুলতেই হবে, এটাই চরম বাস্তব। তানহা কি আজ রাজের কথা মনে করে কাঁদে? তানহা কি আজও রাজের কথা মনে করে কাঁদে, নাকি সে রাজকে ভুলে গিয়ে নতুন করে জীবন সাজিয়েছে? সে রাজের কথা ভাবে কেন? কারণ সে রাজকে ভালোবেসে ভুল করেছে এবং সেই ভুলটা সে শুধরে নিয়েছে। রাজ তানহাকে কোনো মতেই ভুলতে পারছে না দেখে রাজ একটা সিদ্ধান্ত নেয়, যেই সিদ্ধান্ত তানহাকে ভুলিয়ে দিতে সাহায্য করবে তাকে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে রাজ তানহাকে ভুলে নিজের জীবন আবার নতুন করে সাজাবে। বাস্তবতা কি রাজ তা এখন বুঝে, তাই যে কোনো মূল্যেই হোক তার তানহাকে ভুলতেই হবে আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজ ভাবে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, তাই রাজ একটা সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ে করার সিদ্ধান্ত। তাই রাজ ছাদ থেকে নেমে সোজা তার আব্বুর রুমে গিয়ে তার আব্বুর পাশে বসলো এবং বলল, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বল? আমি বিয়ে করব। তুই বিয়ে করবি মানে কি? সবে তো 3 মাস হলো অফিসে বসা, আর কয়েকটা মাস যাক, তারপর না হয় দেখা যাবে। অফিসের সাথে বিয়ের কি সম্পর্ক বুঝলাম না। আর আমি বিয়ে করলেও অফিসের দিকে ফোকাস রাখতে পারবো, এদিকে তোমাদের চিন্তা করা লাগবে না। সেইটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে বিয়ে? আরে ছেলেটা বিয়ে করতে চাইছে, করুক না, বয়স তার কম নেই। আর তুমি তো 3 মাস আগে ওর বিয়ে দিতে চাইছিলে, এখন এরকম করছো কেন? বাসায়ও একজন লাগে সময় কাটানোর জন্য। বুঝলাম। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? থাকলে বল, আমরা বিয়ের প্রপোজাল নিয়ে যাই। না আব্বু, আমার পছন্দের কেউ নাই। নিজের পছন্দে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকতে চাই না। তাই তোমরা যাকে পছন্দ করবে আমি চোখ বুজে তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়ে দেখতেছি। দেখো, তবে একটা কথা, 3 দিনের মধ্যে যেন বিয়েটা হয়। 3 দিনের মধ্যে কেমনে সম্ভব? কত আত্মীয় স্বজন, শপিং করা, বাসা সাজানো, আরো অনেক কাজ, সব মিলিয়ে না হলেও 7 দিন লাগবে। আমি এত কিছু জানি না। 3 দিনের মধ্যে বিয়ে করব মানে জাস্ট 3 দিন। কথাটা বলে রাজ তার আব্বুর রুম থেকে বেরিয়ে যায়। রাজের আব্বু আম্মু আর কিছু বলল না, কারণ রাজ যেটা বলেছে সেটাই ঠিক। 3 দিন পর ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রাজ, আবির আর ফাহিম। রাজের মুখে সিগারেটের ধোঁয়া, চারদিকে হইচই। কারণটা হচ্ছে রাজের বিয়ে। বাবার একমাত্র ছেলে, তাই অনেক ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হয়েছে। রাজ এখনো তার সদ্য বিবাহিত করা স্ত্রী এর মুখটা দেখেনি এবং কি তার নামটাও জানে না। তার আব্বু আম্মু পছন্দের মেয়েকে বিয়ে করেছে।
সে চারদিকে আনন্দের রেশ, কিন্তু রাজের মনে এক অন্য অজানা কিছু ভয় সৃষ্টি করছে। রাজ গভীর চিন্তায় মগ্ন হয়ে সিগারেট টানছে। তখন আবির বলল, কিরে মামা, এত কি ভাবছিস? না কিছু না। এ তো ভেবে কাজ নেই, ভয় পাস না, তুই ঠিক পারবি বিড়াল মারতে। আব্বে হালা, আমি ভাবছি কি আর তুই। চিন্তা নাই মামা, আমরা আছি। একটা ফোন দিস, পুরো ফার্মেসি তোর জন্য বুকিং করে রাখবো। তোরে তো আমি। আরে মামা, চেঁচাস কেন? দেশের জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, লাগবে তো। তোদের সাথে তর্ক করা যাবে না, থাক তোরা। আর একটা কথা, আমি তাদের সাথে তর্ক করি না যারা শারীরিকভাবে অসম্পূর্ণ। শারীরিকভাবে অসম্পূর্ণ তুই কারে কইলি? না, তোরে বলেছে। আমারে আবার কেন বলবে? 100-এর মধ্যে 100 তোরে বলেছি। না, তোরে বলছে। ফাহিম আর আবির তর্ক করতে লাগলো। এই ফাঁকে রাজ একটা হাসি দিয়ে তার রুমের সামনে চলে এলো। কিছু না ভেবে রুমে প্রবেশ করলো সে। রাজ তাকিয়ে দেখে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বিছানার মধ্যে বসে আছে একটা মেয়ে। রাজ দরজাটা লক করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। রাজ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। কোথা থেকে শুরু করবে, কোথা থেকে শেষ করবে, কিছুই ভেবে পাচ্ছে না সে। যেখানে আজ তানহার থাকার কথা, সেখানে আজ অন্য কেউ। রাজ কিছু না ভেবে বলল, আচ্ছা, আপনার নামটা কি? অবাক হচ্ছেন তাই না? যাকে বিয়ে করলাম তার নাম জানি না। আপনি এখন আমার স্ত্রী, তাই সব কিছু জানার আপনার অধিকার আছে। মূলত আমি আমার ভালোবাসার মানুষটাকে ভোলার জন্য আপনাকে বিয়ে করেছি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসতো কি না জানি না, কিন্তু আমি আজও তাকে অসম্ভব ভালোবাসি। আমি তাকে কোনো মতেই ভুলতে পারছিলাম না। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তার সাথে জড়িয়ে থাকা সেই স্মৃতি আমার মনে বারবার ভেসে উঠত। আজ সে হয়তো অন্য কারো সাথে সংসার সাজিয়েছে। সে যদি আমাকে ভুলে থাকতে পারে, তাহলে আমি পারবো না কেন? কারোর জন্য কেউ থেমে থাকে না। তার প্রতি ভালোবাসাটা এতটা গভীর ছিল যে তাকে ভুলতে পারিনি আমি, তাই তাকে ভোলার জন্য আপনাকে বিয়ে করা। আপনি ভয় পাবেন না। আমি আপনাকে বলবো না যে আমি আপনাকে স্বামীর অধিকার দিব না, তবে আপনাকে মেনে নিতে আমার একদিন, এক সপ্তাহ, 1 মাস কিংবা 1 বছর সময় লাগতে পারে। সেই সময়টুকু আমি আপনার কাছ থেকে চাই। আপনি কি পারবেন না তার ভালোবাসা আমার জীবন থেকে, আপনি কি পারবেন না তার ভালোবাসার স্মৃতি সব কিছু আমার জীবন থেকে মুছে দিয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে? কি হলো, কথা বলুন। আপনি কি পারবেন না আমার মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে? আপনি কি পারবেন না আমার সেই অতীতকে আমার জীবন থেকে মুছে দিতে? রাজের অধীর আগ্রহে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি বলবে? এমন সময় মেয়েটি তার মাথা থেকে ঘোমটা সরায় এবং রাজ মেয়েটাকে দেখার সাথে সাথে কয়েক পা পিছিয়ে যায়। আজ এমন কিছু কখনোই আশা করেনি। রাজ এমন কিছু কখনোই আশা করেনি। আপনারা ঠিক ধরেছেন, রাজের সামনে যে মেয়েটি বসে আছে তা হলো না তানহা। রাজ কিছুই ভাবতে পারছে না, কি থেকে কি হচ্ছে। রাজ মুহূর্তের মধ্যেই রেগে গেল। সাথে সাথে তানহার হাত ধরে বিছানা থেকে নামিয়ে রুম থেকে বের হয়ে তানহাকে নিচে নিয়ে আসতে লাগলো। ড্রয়িং রুমে বসেছিল রাজের আব্বু আম্মু আর তানহার আব্বু আম্মু, সাথে আরো বেশ কয়েকজন। সবাই তাকিয়ে দেখে রাজ তানহার হাত ধরে নিচে নামিয়ে আনছে। রাজ অনেকটা রেগে আছে, যা তার চেহারা দেখেই বোঝা যায়। রাজ এবং তানহার আব্বু আম্মু ভেবেছিল এমন কিছু একটা হবে। রাজ নিচে নেমে তাকিয়ে দেখে তানহার আব্বু আম্মু আর তার আব্বু আম্মু বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে রাজ আরো বেশি রেগে যায়। রাজ তানহাকে তার আব্বু আম্মুর দিকে ঝিটিয়ে দিয়ে রাজ তানহাকে তার আব্বু আম্মুর দিকে ঠেলে দিয়ে তার আব্বু আম্মুকে বলল, আব্বু, এই মেয়ে আমার রুমে কেন? আর ওনাদের এই বাসায় ঢুকতে দিয়েছো কেন? যার সাথে বিয়ে তোর হয়েছে সেই তো তোর রুমে থাকবে, আর ওনারা তোর এই বাড়িতে থাকবে নাকি থাকবে না সেটা আমি ডিসাইড করব। এত কিছু হওয়ার পরও তুমি এইটা কেন করলে? কারণ সব কিছু প্রেমভাবে সাজানো হয়েছিল। কৃত্রিমভাবে সাজানো হয়েছিল মানে? কিছুই বুঝলাম না আমি তোমার কথা। মনে হচ্ছে তানহাদের বাসায় যেসব ঘটেছিল তা ইচ্ছে করে ঘটানো হয়েছে। ইচ্ছে করে ঘটানো হয়েছে মানে? হুম, তোর সাথে ইচ্ছে করেই সব কিছু করা হয়েছে, তোকে শুধরে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো রাস্তা আর খোলা ছিল না।
আমি জানতাম তুই বিয়ে করলে অফিসে বসবি না, সব সময় আমার পেছনে পড়ে থাকতি। তাই তোকে বাস্তবতা বোঝানোর জন্য এবং শুধরে দেওয়ার জন্য এই প্ল্যান। আমরা সবাই জানতাম তুই তোর আব্বু আম্মুকে অনেক ভালোবাসিস। তাদেরকে কেউ কিছু বললে তুই সহ্য করতে পারবি না, তাদের অপমান তুই মেনে নিতে পারবি না। তাই তোর আর আমার আব্বু আম্মু সহ এই অপমানের প্ল্যানটা সাজাই, আর তোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তোকে পরিবর্তন করার জন্য এই প্ল্যানটা সাজানো হয়। আজ সম্পূর্ণভাবে তানহার কথা শুনে রাজ কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। রাজ ধপ করে সোফায় বসে পড়ে। রাজ ভাবতে পারেনি তার সাথে এত বড় একটা গেম খেলা হবে তার সাথে। অবশেষে রাজ ভাবে যে যা করেছে সব তার জন্যই করেছে। তাদের জন্যই আজ তার এই পরিবর্তন, তাদের জন্যই আজ সে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে জানে। রাজ একটা মুচকি হাসি দিয়ে উঠে সবার সামনে তানহাকে জড়িয়ে ধরে। তানহাও শক্ত করে রাজকে জড়িয়ে ধরে। সবাই খুশি হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এমন সময় আবির বলল, কিরে মামা, সবার সামনে কি প্র্যাকটিক্যাল সিনেমা দেখাচ্ছিস নাকি? আবিরের কথা শুনে রাজ আর তানহা একে অপরকে ছেড়ে দেয়। রাজ তানহাকে ছেড়ে দিতেই তানহা লজ্জা পেয়ে দৌড়ে উপরে চলে গেল। তখন রাজ তার আপুর উদ্দেশ্যে বলল, আঙ্কেল, ওই দিনের জন্য সরি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি বাবা, বরং এটা ভেবে খুশি যে তুমি তোমার আব্বুর জন্য এমনটা করেছো। আঙ্কেল, আমি আমার আব্বু আম্মুর জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারি যদি কথা আমার আব্বু আম্মুর উপরে আসে। আঙ্কেল না, আব্বু বলবে। আর তোমার মতো ছেলের কারণে বাবা মায়েরা গর্ব করে যে তাদের ছেলে তাদের কতটা সম্মান করে। ঠিক আছে আব্বু, বলবো আজ থেকে। আমার দুইটা আব্বু, দুইটা মহিহি। রাজ একটা হাসি দিয়ে উপরে চলে আসে। রাজের এমন হাসি দেখে সবাই হেসে ফেলে। সবার মুখে আনন্দের ছাপ। রাজ সোজা রুমে এসে দরজাটা লক করে দিয়ে তানহাকে জড়িয়ে ধরলো। কিরে, জড়িয়ে ধরলি কেন? ছাড়। তখন তো হন করে বাইরে নিয়ে গেলি, আর তুই তো বলেছিস তুই তোর লাইফ থেকে চিরদিনের জন্য আমাকে মুছে দিয়েছিস। এরা তোর আগের বসে বলেছি, আর সব কিছুর জন্য সরি। আমিও সরি সেই দিনের জন্য, থাপ্পড় মারার কারণে। আরে না, আমার বাবার কলার ধরলে আমিও এমনটা করতাম। তবে একটা কথা, আমি আমার শ্বশুর মশাইয়ের কলার ধরেছিলাম, সেখানে আপনার থাপ্পড় মারার উচিত হয়নি, তাই শাস্তি তো পেতে হবে। কি শাস্তি? ওয়েট, দেখাচ্ছি। বলে রাজ চার ঠোঁট এক করে দিল। সাথে সাথে তানহা রাজকে সরিয়ে দিল। রাজ অবাক হয়ে বলল, এটা কি হলো? এটা কি হলো না? তুই আবার সিগারেট খাচ্ছিস? তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। আসলে এই 3 মাস আপনি ছেড়ে যাওয়ার পর সিগারেটই আমার একমাত্র সঙ্গী ছিল। এই 3 মাসে যে পরিমাণে কষ্ট পেয়েছি সেটা একমাত্র সিগারেট জানে। কষ্ট কি তুই শুধু একাই পেয়েছিস? আমি পাইনি? আমিও অনেক কষ্ট পেয়েছি। কষ্ট যদি পেতেন তাহলে আমাকে দেখতে আসতেন। কে বলল তোকে দেখতে আসিনি? এই 3টা মাস প্রায় সময় তোর সাথেই ছিলাম, তোর আশেপাশে, যা তুই খেয়াল করিসনি। তোরে দেখে তারপর বাসায় ঘুমাতে যেতাম। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম যে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। তবে একটা শর্ত, কি শর্ত? আপনাকে পুলিশ এর চাকরি ছেড়ে দিতে হবে, আর আমি রোজ অফিস যাওয়ার এবং আসার সময় আদর করতে হবে। উফ, আদর আর আদর, আমার সিনিয়র পুলিশ বউ। আমি তো 3 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছি তোমাকে আদর করার জন্য, আমার জুনিয়র বখাটে জামাই। আমি কিন্তু আর বকাটে নেই। আমিও কিন্তু আর পুলিশ নেই। হি হি হি। দুইজনে একসাথে হাসতে হাসতে একে অপরকে নিজেদের বাহুডোরে আবদ্ধ করে নেয়। তানহা আর রাজের এই হাসির মধ্যে হাজারো পূর্ণতা বিদ্যমান। পূর্ণতা পাক পৃথিবীর সকল অভিমানে জমা ভালোবাসাগুলো। সমাপ্ত।